একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে নিজের থেকে 2 বছরের একটা জুনিয়র ছেলেকে বিয়ে করতে পারে? ওই একটা মহিলা হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে একটু বিবেকে বাঁধলো না তোর? আমি না হয় মমের জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুই তো চাইলেই পারতি বিয়েটা আটকাতে, কিন্তু আটকালি না কেন? অবশ্য তুই জানতিস তোর মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না, তাই তো আমার মমকে হাত করে নিজে থেকে 2 বছরের জুনিয়র ছেলে গলায় ঝুলে পড়েছিস। বাসর রাতে বরের মুখে কুরুচিপূর্ণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তুই তুকারি শুনতে হবে এটা আমার ধারণার বাইরে ছিল। এমন কুরুচিপূর্ণ কথা শুনে লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। হে ইউ, একদম ন্যাকা কান্না করবি না আমার সামনে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমার খুব ভালো করেই চেনা আছে। তুই প্রথমে আমার মনকে হাত করলি, এখন আবার চোখের পানি ফেলে আমাকে হাত করতে চাইছিস? তো সে চাওয়া কখনোই পূরণ হবে না। তোকে জাস্ট আমার বিরক্ত লাগছে, সরে যা আমার চোখের সামনে থেকে। অনেক বেশি বলে ফেলেছেন মিস্টার শ্রেয়া সাবরা সমাজ। আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে আপনার মতো এত নিচু মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনি কি বললেন? আমি আপনাকে হাত করতে চাইছি? হাসালেন মিস্টার শ্রেয়া সাবরার সমাজ। আপনার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতেই আমার রুচিতে বাড়ছে। ম্যামের মতো এত ভালো একজন মানুষের ছেলের এই শিক্ষা! ছি ছি ছি, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু আপনার মধ্যে নেই। এই কথা বলার সাথে সাথেই সমাজ আমাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি লাগিয়ে বলল, তুই এই শ্রেয়া সাবরারের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছিস? মনে হচ্ছে এক্ষুনি তোর গলায় ছুরি চালিয়ে দেই। আরে তুই কিভাবে বুঝবি ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছিস কখনো কাউকে? আমি বেসেছি, তুই নিজেও জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার গার্লফ্রেন্ড সুইসাইড করতে বসেছে। আমার গার্লফ্রেন্ড শাওয়ার না, ফেসবুকের একজন নাম করা লেখিকা। 2023 সালের বইমেলায় ওর বই বের হবে। সামান্তার নখের যোগ্যতাও তোর নেই। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। আমাদের চিৎকার চেঁচামেচিতে ম্যাম আর আঙ্কেল আমাদের রুমে চলে আসলেন। ম্যাম এসেই সমাজকে থাপ্পড় দিয়ে বলল, ছি, সমাজ ছি। আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসরতে তুমি বউয়ের গায়ে হাত তুলছো, তার সাথে তুই তুকারি করছো। তোমার এতটা অধপতন হবে আমি ভাবতে পারিনি। মম, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি। তুমি আমাকে বাধ্য করেছো এই বুড়ি মহিলাকে বিয়ে করতে। তোমার ইচ্ছায় বিয়ে করেছি তাই বলে ভেবো না অন্যদের মতো এই মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসাবে না মানো, অন্তত সিনিয়র হিসাবে প্রাপ্য সম্মানটুকু দিতে পারতে। পাশ থেকে আঙ্কেল বলে উঠল, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মীরা, এমন থার্ড ক্লাস মেয়ের সাথে সমাজের বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা, একবারও ভেবে দেখলে না এর পরিণতি ঠিক কি হবে। এখন আবার বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে মীরা। তুমি ভুলে যাবে না, ও এখন কোনো বাহিরের মেয়ে নয়। শরীয়ত মোতাবেক ও এখন এই বাড়ির বউ, সমাজের স্ত্রী। ম্যাম আমার সামনে এসে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলল, সমাজের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ মা, ব্যর্থ শিক্ষিকা, যে কিনা হাজার হাজার ছেলে মেয়েতে শিক্ষা দেই, অথচ তার নিজের ছেলেটাকে শিক্ষা দিতে পারিনি। তুই এই রুম থেকে চল, তোকে এখানে আর এই মানসিক কুকুরের সাথে আমি কিছুতেই থাকতে দিব না। ম্যাম আমাকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতির শাড়ি দিল বিয়ের শাড়ি পাল্টে পরার জন্য। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাম আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সমাজের কথা শুনে খাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছিল। এখন ম্যামের হাতে বিরিয়ানি দেখে খাওয়ার ইচ্ছেটা আবার তরতাজা হয়ে গিয়েছে। বিরিয়ানি দেখে জিহ্বা লক লক করছে, কিন্তু নতুন বউ হয়ে তো আর একবার বলাতেই খাওয়া শুরু করা যাবে না। ম্যাম 2-3 বার বলবে, তারপর খাওয়া শুরু করব। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বললেন, ঝটপট খাবারটুকু শেষ কর। পেটে ক্ষুধা মুখে সৌজন্যতা বজায় রেখে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। এইদিকে বস, আমি খাইয়ে দিই, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না ম্যাম, আপত্তি থাকবে কেন? আমি তোর জীবনটা শেষ করে দিলাম, তাই না রে?
তোকে কলঙ্ক হাত থেকে বাঁচাতে গিয়ে একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে দিলাম। অবশ্য তুই প্রথম যেদিন স্কুলে জয়েন হলি সেদিন তোকে দেখে আমার ভালো লেগেছিল। লম্বায় 5 ফুট 4 ইঞ্চি একটা মেয়ে, হালকা পাতলা গড়ন, গায়ের রং টকটকে ফর্সা, হাঁটু পর্যন্ত চুল, ডাগর ডাগর চোখ, যে চোখে মায়ায় আমি ডুবে গিয়েছিলাম। তখন আমার মনে সুপ্ত ইচ্ছা জেগেছিল তোকে সমাজে বউ করার, কিন্তু তুই যে সমাজের সিনিয়র ছিলি তার জন্য আমার ইচ্ছেটা দমিয়ে রেখেছিলাম, কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে। আজ তুই সমাজের স্ত্রী, সমাজ তোকে মানুক বা না মানুক, তুই সমাজের বউ হয়ে নয়, সামিরার মতন আরও একটি মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি আমার। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো, আমার সাথে কি এরকম হবার ছিল? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে আশ্রিতা বুড়ি উপাধি পেতে হতো না। বাদ দে মা, পুরনো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সামিরা তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দেই। ম্যাম, যতই পুরনো কথা ভুলতে বলুক, নিজের অতীতকে এত সহজে ভোলা যায়? এতগুলো বছর পরে আবারও আমি ডুব দিলাম আমার অতীতের পাতায়। আমি পিয়সা মীর, রৌনক মীর ও নাজমা মীরের একমাত্র রাজকন্যা পিয়সা মীর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ একজন আশ্রিতা। অন্যদের মতো আমারও হাসি খুশি একটা পরিবার ছিল। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী আর মা একজন ব্যাংকার ছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। প্রতি বছর আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বাবা মার ফ্যামিলি ট্যুরে চলে আসতাম। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরে পরীক্ষা শেষ করে আমরা ফ্যামিলি ট্যুরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস। সবেমাত্র ঘুমের রেশ এসেছে, হঠাৎই আম্মুর চিৎকারে চোখ খুলে দেখি বেসামালভাবে একটা ট্রাক আমাদের দিকেই ধেয়ে আসছে। এটা দেখেই আম্মু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও বাঁচতে পারিনি আমার বাবা মা। চোখের সামনে দুইটা তাজা প্রাণ শেষ হয়ে যেতে দেখেছি। এরপর থেকে শুরু হয় আমার সংগ্রামের জীবন। বাবা মায়ের ছায়াতলে ছাড়া বেঁচে থাকা এতটা কঠিন প্রতিনিয়ত উপলব্ধি করেছি। প্রতিনিয়ত বেঁচে থেকেও মরেছি। তবুও দিন শেষে আমার বাবার বলে যাওয়া একটা কথাই আমাকে সাহস জুগিয়েছে। আমি লড়াই করে বাঁচতে শিখেছি। কোনো কারণে যখন ভেঙে পড়তাম, বাবা সবসময় বলতো, এখানেই শেষ নয় মা, বেঁচে থাকতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। বাবা মা মারা যাওয়ার পর আমাকে নিলামে ওঠানো হয়, কার কাছে আমি থাকবো এটা নিয়ে। চাচাদের কাছে আমার ঠাঁই মেলে না, কারণ তারা আগে থেকেই আমাদের ফ্যামিলিকে সহ্য করতে পারতো না। বারবার আমার বাবার উপরে অ্যাটাক করতো তাকে মেরে ফেলার জন্য। মাঝে মাঝে আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন করি, আসলে কি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল নাকি পরিকল্পিত খুন ছিল? অবশেষে আমার মামা সিদ্ধান্ত নেয় তার কাছে রাখার জন্য। মামা আমাকে খুব ভালোবাসত, কিন্তু মামি আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। তার ছেলে মেয়েদের সাথে মিশতে দিত না। প্রায় সময় দেখতাম মামা মামির মধ্যে আমাকে নিয়ে ঝগড়া লাগতো। মামা ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর এই সময়টাই মামি কাজে লাগাতেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার, অথচ মামির সংসারে এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ আমার করতে হতো। আমি আসার পর থেকেই কাজের মহিলাকে ছাঁটাই করে দিয়েছিল। সারাদিন কাজ করার জন্য বই পড়ার সময় পেতাম না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন সারা গায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বই পড়তাম। সারা রাত জেগে ফজরের দিকে যখন একটু ঘুমিয়ে পড়েছি, চোখে মুখে পানির ছিটা পেয়ে তড়িঘড়ি করে উঠে দেখি মামি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিরে নবাবের বেটি, বেলা কয়টা বাজে? সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন? বাসায় কাজগুলো কে করবে শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? তোর মা বাবার সাথে তুই মরলি না কেন? আর মরলি না যখন, তখন আমার ঘাড়ে এসেই জুটলি কেন? সারাদিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে।
আমি মোটেই বসে বসে আপনার অন্ন ধ্বংস করি না মামি। সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা সেই মর্যাদাটুকুও পাই না আমি। একটা কাজের মহিলাও 3 বেলা পেট পুড়ে খেতে পায়, মাস গেলে হাত খরচের টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় পায়, অথচ আমি নিজেদের লোক হয়েও এর কিছুই পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, এটাই বা কম কিসের? আপনি ভুলে যাবেন না, মামার যত সম্পত্তি জমি জমা, এমনকি এই বাড়ির 1/3 আমার মায়ের। মায়ের অবর্তমানে তার উত্তরসূরি আমি, অথচ আপনারা জমি থেকে ফসল উৎপাদন করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার 1 কানা করিও আমি পাই না। সেই হিসেবে আমি আমারটাই খাচ্ছি, আপনার বা মামার কারোরই অন্ন ধ্বংস করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের উপর কথা না বলতেই পারিস। কথাটা বলে মামি কিচেনে গিয়ে খুন্তি গরম করে নিয়ে এসে আমার মুখে চেপে ধরে। যন্ত্রণায় মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিল, কেন বাবা মায়ের সাথে আমারও মৃত্যু হলো না। নিজের অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ম্যামের ডাক শুনে ঘুম ভেঙে গেল। উঠে দেখি চারিদিকে ফজরের আজান দিচ্ছে। ম্যাম বললেন, কুয়াশা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। পিয়াসা নাম পরিবর্তন করে কুয়াশা দেওয়া হলো। ঠিক আছে ম্যাম। এখনো ম্যাম বলবি? আমি না হয় তোর স্কুলের সিনিয়র, স্কুলের হেড ম্যাম, তুই আমার কলিগ, তাই বলে কি বাড়িতেও আমি তোর ম্যাম? আর যেন তোর মুখে ম্যাম ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই সামিরার মতন আরও একটি মেয়ে আমার। মেয়ে হয়ে মাকে ম্যাম বলে ডাকে, এটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এইবার চল তো তাড়াতাড়ি নামাজ পড়ে নে। বাসায় আর কেউ পড়ে না নামাজ? সামিরা পড়ে, বাকি দুজন তাদের নাকি এখনো নামাজ পড়ার সময় হয়নি। অথচ তারা এইটা বোঝে না, মৃত্যু যখন আসবে তখন তাদের জন্য তওবা করার সময়টুকু দেবে না। আমি আর আম্মু নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালো মনের মানুষ ম্যাম, অথচ তারই ছেলে একটা অমানুষ। আম্মু, আমি সবার জন্য চা করি? ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু তুমি চিন্তা করো না তো, এইসব রান্নাবান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিচেনে এসে সবেমাত্র চুলায় পানি বসিয়েছি, এমন সময় পেটে গরম কিছু অনুভব করলাম। মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পিছনে ফিরতেই দেখি সায়ান। সমাজ নাম পরিবর্তন করে সায়ান দেওয়া হলো। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে তাই না? আমার এর থেকে বেশি জ্বলেছিল যখন তোমাকে বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মম আমার গায়ে হাতও তুলেছিল। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দিব না সিনিয়র বেবি। তোমার খুব শখ ছিল এই ত্রিয়া সায়নের বউ হবার, তাই না? এর ফল তুমি হারে হারে টের পাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না মিস্টার শ্রেয়া সাবরার সায়ান। আপনি হয়তো জানেন না, আমি একজন শিক্ষিকা, আর ধৈর্য না থাকলে কেউ শিক্ষকতার মতো এমন মহৎ পেশায় আসতে পারে না। এরকম সিগারেটের গরম ছ্যাঁকা, খুন্তির গরম ছ্যাঁকা খাওয়ার অভ্যাস আছে আমার। বাবা মা মরা মেয়ে কিনা, সুযোগ পেলে কেউ আঘাত করতে ছাড়ে না। তাই বলে আমাকে অবলা নারী ভাববেন না মিস্টার। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী। আমি কখনোই আপনার অন্যায় মেনে নেব না বলেই গরম পানি সায়ানের বুকে ছুঁড়ে দিলাম। ইউ ব্লাডি গার্ল, কি করলে এটা তুমি? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা নিশ্চিত জানেন। আপনি আমাকে আঘাত করবেন আর আমি সেই আঘাত মুখ বুজে সহ্য করে যাব? কখনোই না। আপনি একটা দিলে আমি 10টা দিব। আপনি আমাকে যতটুকু সম্মান দিবেন, ঠিক আমার থেকে ততটুকুই সম্মান পাবেন। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবে না। আমি চা করে কিচেন থেকে বেরিয়ে আসলাম, কিন্তু সায়ান সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল। হয়তো আমার থেকে এমন পাল্টা জবাব আশা করেনি। তোকে তো আমি পরে দেখে নেব সিনিয়র বেবি। কেন রে, এতক্ষণ দেখে তোর কলিজা ভরেনি? আর আমাকে দেখবি কেন? তোর লেখিকা গার্লফ্রেন্ড কি তোর শোকে মরে পাথর হয়ে গেছে? একদম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনি লেখালেখি কি বোঝেন? হ্যাঁ, লেখালেখি করতে গেলেও যোগ্যতা লাগে, যে আপনার মতো মেয়ের নেই। আমার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নেই মিস্টার। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেন না। দেখা গেল সিনিয়রের সম্পর্কে জানতে সে সিনিয়রের প্রেমেই হাবুডুবু খেলেন। শায়নকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি উপরে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু ল্যাপটপ নিয়ে কিসের কাজে করছে।
এই যে আম্মু, তোমার চা। এইখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে চা তো ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম, ভিতরে আসতে পারি আঙ্কেল? তুমি এইখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে এখন আবার ভালো সাজতে এসেছো? আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। চায়ের কথা বলতেই আঙ্কেল এসে আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আর কখনো জানো তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। আমি লজ্জায় অপমানে রুম থেকে বের হতেই বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে পড়ে গেলাম। পেছনে ফিরতেই দেখি আমি লজ্জায় অপমানে রুম থেকে বের হতেই বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে পড়ে গেলাম। পেছনে ফিরতেই দেখি সামিরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমি আপনাকে কি বলে সম্বোধন করব? স্কুলে তো আপনি আমার টিচার, বাসায় আমার একমাত্র ভাইয়ার বউ। এখন তো আপনি আমার কিউট ভাবি হন, তাহলে ভাবি বলে ডাকি? না সামিরা, তুমি তো জানো আমাদের বিয়েটা অন্য 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমাদের বিয়ের ব্যাপারে কেউ জানে নাও। স্কুলে ব্যাপারটা জানাজানি হলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তার থেকে তুমি বরং আমাকে আপু বলেই ডাকো। ঠিক আছে আপু, কিন্তু স্কুলে সবাই তো জানে তোমার ডাক্তারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। হুম, আসলে মামা আমাকে সব জায়গাতেই তার মেয়ের পরিচয় দিত। বলতো আমার 2টা মেয়ে। মামা কিভাবে যেন জানতে পেরেছিল যে মামি আমাকে অত্যাচার করে, ঠিকমতো খেতে দেয় না। এরপর মামা আর আমাকে বাসাতে রাখেনি, আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় এবং যাবতীয় খরচ মামাই বহন করত। হোস্টেলে থেকে আমি ইন্টার অনার্স মাস্টার শেষ করি। মাস্টার শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে আবেদন করি। আর ভাগ্যক্রমে আমার চাকরিটা হয়ে যায়। চাকরির সুবাদে মামি অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ মাস শেষে মামার অগোচরে মামির হাতে আমার বেতনের অর্ধেক টাকা দিতে দিতাম। এরই মধ্যে হঠাৎ একদিন মামি এসে বলল শুক্রবারে আমাকে দেখতে আসবে। যথারীতি দেখতে এলো, আমাকে তাদের পছন্দ হলো। তারা বিয়ের পাকা কথা বলে গেল, কিন্তু তখনও তারা জানতো না আমি মামা বাড়ির আশ্রিতা। আমার বাবা মা নেই। বিয়ের দিন যখন জানতে পারলো আমি মামার মেয়ে নই, বরং আমি তার বাড়ির আশ্রিতা, তখন ছেলে কোনো আশ্রিতাকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে চলে যায়। জানোই তো একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা লজ্জার, কতটা অপমানের। অথচ ছেলেদের একটা কেন 1000টা বিয়ে ভাঙলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, স্বর্ণের আংটি বাঁকাও ভালো। বিয়ে ভেঙে যাওয়ার জন্য মামি সবার সামনে আমাকে গালিগালাজ করতে লাগলো। আমি অপয়া, অলক্ষী বলে সবার সামনে থাপ্পড় দিতে যাবে এমন সময় ম্যাম গিয়ে মামির হাত ধরে ফেলে। পাগল হয়ে গেছেন আপনি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে আপনার দ্বিধাবোধ করছে না? ও মা, এদিকে মার থেকে মাসির দরদ বেশি। বলি, এতদিন দরদ কই ছিল? ওর মতো অলক্ষী মেয়ের ঠাঁই নেই আমার বাসায়। এতই যখন দরদ দেখাচ্ছেন, তাহলে নিয়ে যান আপনার সাথে করে। হ্যাঁ, নিয়ে যাব আমার ছেলের একমাত্র বউ করে। কুয়াশার অপমান অত্যাচার কথা অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। কুয়াশা বিয়ে হবে এবং এক্ষুনি হবে। মম, মাথা ঠিক আছে তোমার? তুমি আমাকে বারবার অনুরোধ করছিলে এই বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাই আমি এসেছি। আমি বিয়ে করতে এইখানে আসিনি। তাছাড়া তুমি জানো আমার গার্লফ্রেন্ড আছে, তবু তুমি কিভাবে এই মহিলাকে বিয়ে করতে বলছো, যে কিনা আমার 2 বছরের সিনিয়র? তুমি বিয়ে করবে কি না? মম, একটু বোঝার চেষ্টা করো। করবে কি না, হ্যাঁ অথবা না? তুমি খুব ভালো করে জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, তার জন্য এমনটা করলে। ঠিক আছে, আমি বিয়ে করব, তবে শুধু কাগজে কলমে। তাকে কখনো আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এরপরের সবই তো তোমার জানা আছে সামিরা। আপু, একটা কথা বলি। বলো। শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয়। ভাইয়া যতই তোমার জুনিয়র হোক, এখন সে তো তোমার স্বামী। তুমি প্লিজ তোমাদের সম্পর্কটা নষ্ট করিয়ে দিও না। তোমরা চাইলেই তো অন্য 5 জন স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারো। বাহ সামিরা, তুমি তো দেখছি জ্ঞান দেওয়াও শিখে গিয়েছো। মনে হচ্ছে তুমি আমার টিচার আর আমি তোমার ছাত্রী। তোমার তো কিছুদিন পরে এসএসসি পরীক্ষা, সকাল সকাল না পড়তে বসে আঙ্কেলের রুমে আড়ি পাচ্ছিলে কেন?
আমি তোমার কাছেই যাচ্ছিলাম আপু। হঠাৎ বাবার রুম থেকে চিল্লাচিল্লি শুনে আমি দাঁড়িয়ে গেলাম। তুমি বাবার কথায় কিছু মনে করো না। বাবা তোমাদের বিয়েটা মানতে পারেনি। বাবা চেয়েছিলেন তার বিজনেস পার্টনারের মেয়ে তাকি আপুকে ভাইয়ার বউ করতে, কিন্তু আম্মু তাকি আপুকে পছন্দ করে না। তাকি আপু অনেক বেশি আধুনিক আর উশৃঙ্খল, তাই আম্মুর পছন্দ নয়। আম্মু সব সময় আফসোস করে বলতো, ইস, কুয়াশার মতো যদি একটা মেয়ে আমার সায়নের বউ করতে পারতাম। আম্মু একবার চেয়েছিল তোমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার বয়সের কথা চিন্তা করে আবার পিছিয়ে গিয়েছেন। আমার কি মনে হয় জানো, তাকি আপু কখনোই ভাইয়াকে ভালোবাসেনি। ভালোবেসেছে ভাইয়ার টাকাকে। ভাইয়াকে শুধুমাত্র তার স্বার্থে ব্যবহার করেছে। যখনই স্বার্থ হাসিল হয়ে যাবে, ভাইয়াকে তখন আর কোনো প্রয়োজনই পড়বে না। তাকিয়া তোমার ভাইয়ার লেখিকা গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ, শুনেছি এবারের বইমেলায় নাকি তাকিয়াপুর বই বের হবে। তবে আমার মনে হয় না তার লেখা বই কেউ কিনে পড়বে। এত বড় নামকরা একজন লেখিকার বই পড়বে না কেন? আপুর যেই কুকুরের মতো ব্যবহার, দু কলম লিখতে পেরে নিজেকে অনেক বড় কিছু মনে করছে। তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তার লেখিকা গার্লফ্রেন্ডের বই প্রকাশিত হওয়ার জন্য। আমিও খুব এক্সাইটেড, তবে তাকিয়াপুর জন্য নয়, আমার আম্মুর, এমনকি আমার ভাইয়ারও পছন্দের একমাত্র লেখিকা সাইফাতুল মুনতাহাপুর জন্য। মুনতাহাপু অনলাইনের একজন ফেমাস রাইটার। শুধু তাই নয়, আপু নাটক ও শর্ট ফিল্মের স্ক্রিপ্ট রাইটার হিসেবেও কাজ করে। 2023 সালে বইমেলার আপুর লেখা বই প্রকাশিত হবে। আমার কত দিনের ইচ্ছে আপুকে ফেস টু ফেস দেখার, তাকে একটু ছুঁয়ে দেখার। কি রে সামিয়া, তুই সকাল সকাল পড়তে না বসে এই বুড়ি মহিলার সাথে কিসের এত গল্প করছিস? ও নিশ্চয়ই তোকে কুবুদ্ধি দিচ্ছে। এই বুড়ি মহিলার থেকে সাবধানে থাকবি। ভাইয়া, কাকে বুড়ি বলছো তুমি? তোমার মনে হয় চোখই বুড়ো হয়ে গেছে। তুমি জানো আপুর জন্য ভার্সিটির কত ছেলেরা পাগল। একবার তো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা জুনিয়র ছেলে আপুকে পুরো স্কুলের ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। হুস, যেই না চেহারা, নাম রাখছে তোর পেয়ারা। তিনোর বেবি, তুমি আমার সাথে আমার রুমে চলো। কেন? বাসর পালন করবো তাই। রাতে তো করতে পারিনি, তাই দিনে করব। তুমি তাড়াতাড়ি রুমে আসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কিভাবে বাধ্য করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। আমি যখন বলেছি যাব না, আমার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সায়ান আমার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগোতে লাগলো। এ কি, কোন ধরনের অসভ্যতামি শুরু করেছেন? শার্টের বোতাম খুলছেন কেন? তোমাকে দেখাতে। ছি ছি, আমি কি আপনার বডি দেখতে চাইছি? ডার্টি মাইন্ডের লোক একটা। আই হেট ইউর ডার্টি মাইন্ড। তোমাকে এইটাই দেখাতে চাচ্ছি যে তুমি গরম পানি ছুঁড়ে আমার বুকে কি অবস্থা করেছো। দেখো কিরকম লাল বর্ণ ধারণ করেছে। তুমি কিভাবে পারলে ওই রকম ভাবে গরম পানি ছুটতে? নিজের বেলায় চালডা আর পরের বেলায় ধান্ডা। আপনি যে অমানুষের মতো আমাকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সে বেলায় কিছুই না। আপনাকে গরম পানি ছুঁড়েছি, বেশ করেছি। নেক্সট টাইম এই আঘাতই আপনাকে মনে করিয়ে দিবে আমার সাথে লাগতে আসার পরিণতি। এখন দরজা খুলুন, আমি বের হব। কি হলো, কথা কানে যায় না? ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি। বলেই যেই না দরজা খুলতে যাব, তখনই সায়ন পিছন থেকে আমার হাত মুচড়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না সিনিয়র বেবি। আঘাত যখন তুমিই দিয়েছো, মলমও তুমিই লাগাবে। আমি কেন? আপনার লেখিকা গার্লফ্রেন্ডকে ফোন করুন, সে এসে আদর সোহাগ করে ক্ষত সারিয়ে তুলবে। তোমার ওই নোংরা মুখে তুমি আমার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করবে না। শুধুমাত্র তোমার জন্য তাকে আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর জন্য তুমি দায়ী। তাকে যদি সত্যিই কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ও মা গো, টুরু লাভ! আপনার টুরু লাভ কখনোই আপনাকে ভালোবাসে। আপনার লেখিকা গার্লফ্রেন্ড আপনাকে বলেছে সে সুইসাইড করতে বসেছে, কিন্তু আপনি কি সচক্ষে দেখেছেন? দেখেননি তো? না দেখেই আপনার লেখিকা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছেন। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আপনার লেখিকা গার্লফ্রেন্ড কখনোই আপনাকে চায়নি, চেয়েছে আপনার টাকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি আপনার ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? আম্মু শুধুমাত্র আমার কলিগ নয়, আমার একজন ভালো বন্ধু। আপনার প্রত্যেকটা কথা আম্মু আমার সাথে শেয়ার করত। আপনার নারী নক্ষত্র জেনে আপনাকে বিয়ে করেছে। কুয়াশা ম্যাম, আপনি খুব ভালো লেকচার দিতে পারেন। অনেক লেকচার শুনিয়েছেন,
এবার দয়া করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার ক্ষতস্থানে লাগিয়ে দিন। আমার ঠেকা পড়েনি, আমি পারবো না, নিজের কাজ নিজে করে নিন। বিয়ে করেছি কি নিজের কাজ নিজে করার জন্য? তার উপর আবার সিনিয়র বউ বিয়ে করেছি। ভাবছি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে বোর টাকায় বসে বসে খাবো। আমি কিছু বলতে যাব তার আগেই দরজায় টোকা পড়লো। আপু, তুমি কি ভেতরে আছো? ভাইয়ার সাথে কিসের এত গল্প করছো, তাও আবার দরজা বন্ধ করে দিয়ে? আম্মু এক্ষুনি ডাকছে তোমাকে, তাড়াতাড়ি আম্মুর রুমে এসো। ঠিক আছে সামিরা, তুমি যাও, আসছি আমি। তুমি কোথাও যাচ্ছ না সিনিয়র বেবি, আগে আমার ক্ষতস্থানে বরফ লাগিয়ে দাও। আমি পারবো না, আম্মু ডাকছে, আসছি আমি বলেই দরজা খুলে চলে আসলাম। আম্মু ডাকছো? হ্যাঁ বস, তোদের বিয়েটা যেহেতু হুট করে হয়ে গিয়েছে, কেউ তোদের বিয়ের ব্যাপারটা জানে না, তাই আমি চাচ্ছিলাম ছোটোখাটো একটা বউভাতের আয়োজন করতে। তোর মামা মামিও তো আমাদের বাসায় আসেনি, এই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। না না আম্মু, শুধু শুধু কি দরকার আছে মানুষ আসানোর? আমাদের সমাজ জুনিয়রকে বিয়ে করাটা ভালো চোখে দেখে না, সেইখানে আমাদের সম্পর্কটাই ভিত্তিহীন। সেখানে কি প্রয়োজন আছে ঘরটা করে লোকজন জানানোর? ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। তুই যদি চাস এই কাগজ কলমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তবে আমি মনে করি ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়। আমি চাই তুই আর সায়ান 5টা স্বাভাবিক কাপলদের মতো সংসার কর। আমার ছেলেটা বড্ড অবুঝ, কিন্তু তুই তো ভালো মতো সব বুঝিস, তুই ওকে বোঝাবি। দেখ মা, সায়ন জুনিয়র হলেও এখন তোর স্বামী। তুই কেন তোর স্বামীর অধিকার ছেড়ে দিবি? তাকে ভালো মেয়ে নয় মা, ওর কাজ হচ্ছে বড়লোক ছেলেদের হাত করে তাদের টাকা হাতিয়ে নেওয়া। তুই সায়নের স্ত্রী, তুই চাইলে পারবি তাকিয়া থেকে আমার ছেলেকে ফিরিয়ে আনতে। ঠিক আছে আম্মু, তুমি শুধু দেখবে আমার জুনিয়র বরের কি হাল করি আমি। এই সিনিয়রের প্রেমে যদি ওকে হাবুডুবু খাওয়াতে না পারি তো আমার নামও কুয়াশা নয়। প্রয়োজনে হুজুরের থেকে পড়া পানি এনে খাওয়াবো তোমার ছেলেকে। তারপর দেখবে তোমার ছেলে সারাক্ষণ বইয়ের আঁচলের তলায় ঘুরঘুর করবে আর সারাদিন কুয়াশা কুয়াশা করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পাগলি মেয়ে আমার। আমিও চাই আমার অবুঝ ছেলেটাকে একটু সবুদ্ধি হোক। তুই যদি আমার ছেলেকে তোর প্রেমের জলে ফাঁসাতে পারিস, আমি তোর এমন একটা গিফট দিব তুই যা কখনো ভাবতে পারবি না। ওকে ডান। তাহলে এখন থেকে মিশন শুরু করে দে। কিভাবে শুরু করব, একটু ক্লু তো দাও। আমি তো আর আগে সংসার করে আসিনি যে বুঝতে পারবো কিভাবে জুনিয়র বরের সাথে প্রেমের আগুন জ্বালানো হয়। সেটা তোকে বলে দিতে হবে? আচ্ছা বাতাও, তুমি বলো তোমার ছেলে আর তোমার বর কি কি খেতে পছন্দ করে। তোমার বর তো আগেই আমাকে বলে দিয়েছে আমি যেন তার আশেপাশে না যাই। এখন আমি রান্না করলে তোমার বর কি আমার হাতে রান্না খাবে? আমার বর করিস কেন? বাবা হয় তোর। সে তো আমাকে বাবা ডাকার অধিকার দেয়নি। আমি বাবা ডাকলে দেখা গেল সে আমাকে ঠাটিয়ে একটা চড় দিয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে বাবা ডাকার অধিকার দেইনি, কোন সাহসে তুমি আমাকে বাবা ডাকলে? না রে মা, মানুষটাকে যেমন উপরে উপরে শক্ত মনে হয়, ভেতরে ততটা নরম। আসলে আমি এক প্রকার জোর করে সায়নের বিয়ে দিয়েছি, তাই তোকে মানতে পারিনি। কিন্তু দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন ওই মানুষটা তোকে মাথায় করে রাখবে। তাই যেন হয় আম্মু। আম্মু আমি কিচেনে যাচ্ছি, দেখি আমার হাতে রান্না খেয়ে বর আর শ্বশুরের মন জয় করতে পারি কিনা। ঠিক আছে যা মা, রেনু তোকে রান্না করতে সাহায্য করবে। আমি স্কুলের কিছু কাজ বাকি রয়েছে, না হলে আমি তোকে সাহায্য করতাম। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সবটা সামনে নিতে পারবো। আমি আসলে অলরাউন্ডার বৌমা পেয়েছি। এখনকার যুগের মেয়েরা তো পড়াশোনা করলে কোনো কাজে হাত দিতে চায় না, তারা কাজ করতে না পারাটা যে গর্ব মনে করে। অথচ আমার মেয়েটা একজন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকা হয়েও সব কাজে পারদর্শী। সবাই তো আর আমার মতো বাবা মা মরা মেয়ে নয় আম্মু। আমি কি তোর মা নয়? এরপর তুই যদি আর কখনো মুখে বাবা মা মরা মেয়ে বলতে শুনি, তখন আমি তোর মুখ সেলাই করে দিব। সরি আম্মু, ভুল হয়ে গেছে। এই যে দেখো কান ধরছি। এইবারের মতন ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম কিন্তু পিটুনি পড়বে। ওকে আম্মু। আমি কি আপনাকে হেল্প করবো আপামনি? মিষ্টি কণ্ঠে পেছনে ফিরে দেখি
আনুমানিক 12 কি 13 বছর বয়সী হালকা পাতলা গড়নের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মন বলল এটা হয়তো রেনু। তবুও শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, তুমি কি রেনু? জি আপামনি। তোমার কথাবার্তা পোশাকে মনে হচ্ছে না যে তুমি এই বাসায় কাজ করো। শুধু আপনি না, কেউই ধরতে পারে না আমি এই বাসায় কাজ করি। এই বাসার প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের। তারা আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে। এমনকি আমাকে স্কুলেও ভর্তি করিয়েছে। ও আচ্ছা, আপাতত তোমার এখানে কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো। আমার প্রয়োজন হলে আমি ডেকে নেব। ঠিক আছে আপামনি। আমি ঝটপট ফ্রিজ থেকে হাঁসের গোশত ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। আম্মুর থেকে জেনেছি সায়নার আঙ্কেলের নাকি নারকেল দিয়ে হাঁসের গোশত আর ঝরঝরে পোলাও খুব পছন্দের। ফ্রিজে আলাদা রসুন পেঁয়াজ সব কিছু পিষে রাখা ছিল, যার ফলে আমার বেশি কষ্ট করতে হয়নি। আমি এক চুলায় গোশত বসিয়ে অন্য চুলায় পোলাও ভেজে দিলাম। বরাবরই আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্নার সময় লোকজন থাকলে মোটেও আমার ভালো লাগে না। আমার মনে হয় তারা রান্নায় নজর দিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। এমনকি আম্মু বেঁচে থাকতে যখন ছুটির দিনে কখনো রান্না করতে ইচ্ছে করতো, আম্মুকেও আমি কিচেনে অ্যালাউ করতাম না। এই নিয়ে আম্মু আব্বু সারাক্ষণ আমাকে টিজ করতো। পুরনো কথা মনে পড়তেই আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। প্রায় 3 ঘন্টা ব্যয় করে সায়ানার আঙ্কেলের পছন্দের হাঁসের গোশত, পোলাও, বাসমতি চালের ভাত, সর্ষে ইলিশ, কচুরলতি দিয়ে ছোট মাছের তরকারি আর সাথে একটু পায়েসও রান্না করলাম। আপামনি, রান্না শেষ হয়ে গিয়েছে? আপনি তো আমাকে ডাকলেন না। রেনু, এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভাবছিলাম। সব রান্নাবান্না করা শেষ হয়ে গিয়েছে, তুমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে আপামনি। ফ্রেশ হয়ে এসে দেখি আঙ্কেল বাদে সবাই টেবিলে বসে পড়েছে। আমাকে দেখে আম্মু বলল, তুইও বস, আমি খাবার সার্ভ করছি। তুমি খাবে না আম্মু? মায়েরা কখনো আগে খায় না মা, তোরা খেয়ে নে, তারপর আমি খাবো। এটা কেমন কথা আম্মু? তুমিও বসো না, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। মীরা, মনে হচ্ছে আজ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। ভেবেছিলাম তোমার উপর অভিমান করে আজ বাইরে থেকে খাবার খাবো, কিন্তু খাবারের ঘ্রাণে রুমে থাকা দুষ্কর হয়ে পড়েছিল আমার জন্য। অভিমান ভুলে চলে এলাম খেতে। এখন তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। খাবার টেবিলে পিনড্রপ নীরবতা চলছে, কারো মুখে কোনো কথা নেই, যে যার মতো খাচ্ছে। হঠাৎ করে আঙ্কেল বলে উঠল, মীরা, তোমার হাতটা দাও দেখি। কেন, কি করবে? তোমার রান্নার হাত দেখবো। আজ হঠাৎ এত ভালো রান্না কিভাবে করলে? মনে হচ্ছে নতুন হাতের রান্নার স্বাদ পেলাম। টেবিলে রাখা প্রত্যেকটা রেসিপি আমার পছন্দের। তোমাকে তো 1000 বার বললেও কচুরলতি রান্না করাতে পারি না। আজ হঠাৎ এই অধমের দিকে নজর গেল কেন তোমার? আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে করলো? রেনু। ও তো এত ভালো রান্না জানে না। আর সামিরা তো কখনো কিচেনে যায়নি। ওর তো এত ভালো রান্না জানার প্রশ্নই আসে না। আমরা কেউ রান্না করিনি। ইনফ্যাক্ট আমরা কেউ আজ কিচেনে যাইনি। কুয়াশা একা হাতে সব করেছে রান্না। আমি রান্না করেছি। শুনে আঙ্কেলের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি খাবার ছেড়ে চলে যেতে লাগলেন। আমি সাহস করে আঙ্কেলের হাত ধরে বললাম, প্লিজ আঙ্কেল, খাবার ছেড়ে যাবেন না। অপরাধ আমি করেছি, খাবার তো কোনো অপরাধ করেনি। আপনি প্লিজ যাবেন না। আজ থেকে 8 বছর আগে বাবা মাকে হারিয়েছি। আমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, আমিও এর ব্যতিক্রম ছিলাম না। জানেন আঙ্কেল, আমি সবসময় মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, বাবা মাকে হারিয়েছি তো কি হয়েছে, শ্বশুর শাশুড়ির মাঝে আমি আবারও নতুন বাবা মা খুঁজে নেব। কিন্তু সবার ভাগ্য তো আর সব সুখ জোটে না। আমার কথা শুনে আঙ্কেল চুপচাপ বসে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, খাবার শেষ করে তুমি আমার রুমে আসো। ঠিক আছে আঙ্কেল। খাওয়া শেষ করে আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। বাবা গো, আঙ্কেলের যে রাগ! দেখা গেল আমার গালে ঠাটি একটা চড় বসিয়ে দিল। এই মেয়ে, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভেতরে আসো। আমি মানুষ, পশু নয় যে তোমাকে খেয়ে ফেলবো। আমার মধ্যেও মানবিকতা আছে। তোমার হাত দাও। জি আঙ্কেল। তোমার হাত দিতে বলছি। আমি ভয়ে ভয়ে হাত এগিয়ে দিতেই আঙ্কেল আমার হাতে 1000 টাকার 5টা নোট ধরিয়ে দিল।
উমা, টাকা কেন আঙ্কেল? এটা হচ্ছে তোমার পুরস্কার আমার পক্ষ থেকে। আমি সত্যি আঙ্কেলের থেকে এতটা ভালো ব্যবহার আশা করিনি। মানুষ তার চাওয়ার থেকে বেশি কিছু পেলে হতভম্ব হয়ে যায়। কি করা উচিত অনুচিত সেই বোধটুকুও থাকে না। আমারও সেই সময় অবস্থা হয়েছে একই রকম। বুঝতে পারছি না আমার ঠিক কীরকম প্রতিক্রিয়া করা উচিত। আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এরই মধ্যে আম্মু এসে বলল, বাহ, আমি যে তোমাকে 30টা বছর রান্না করে খাওয়াচ্ছি, কই আমাকে তো কখনো এমন পুরস্কার দাওনি। দেখো মীরা, ভালো জিনিসের প্রশংসা করতে আমি কখনো পিছু পা হই না। তুমি ইদানিং বুড়ি হয়ে গিয়েছো, রান্নার দিকে তেমন কোনো মনোযোগ দাও না, তাই রান্নার স্বাদটাও আগের মতো নেই। এই কি বললে তুমি? আমি বুড়ি হয়ে গিয়েছি? তুমি জানো ভার্সিটি কত টিচার এখন আমার দিকে তাকিয়ে থাকে। তারা তোমার ওই সাদা চুল দেখে এটাই ভাবে যে তোমার মতো বুড়ি মহিলা আমার মতো এমন হ্যান্ডসাম বর পেল কিভাবে। কিছুদিন পর দাদু হয়ে যাবে, আর এখন নিজেকে হ্যান্ডসাম দাবি করছো? দেখেছো আপু, তুমি মাত্র কদিন হলো এই বাসায় বউ হয়ে এসেছো, আর এর মধ্যে আমাদের পরিবেশটাই পাল্টে গেছে। আস্তে আস্তে দেখো, বাবা তোমাকে অনেক ভালোবাসবে। আমার তো হিংসে হচ্ছে আপু, আমার বাবা মায়ের ভালোবাসায় বাগ বসাবে তুমি। তোমাকে তো এই বাসায় তো রেখেইছি, তাই না সামিরা? তোমার এসএসসি পরীক্ষা শেষ হলেই আম্মুকে বলে তোমাকে এই বাসা থেকে বিদায় করে দেব। আমিও আমার ভালোবাসার উপরে তোমার ভাগ বসাতে দেব না। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না আপু। আমি তো তোমার মতো আম্মুর মতো একজন ভালো আদর্শ শিক্ষিকা হব। আপু, তুমি বরং ঝটপট আমাকে ফুপি বানিয়ে দাও। বলেই সামিরা এক দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে দেখি সায়ান কোলের উপরে ল্যাপটপ বসিয়ে কাজ করছে। আমি তড়িঘড়ি করে ল্যাপটপ সরিয়ে সায়ানের কোলের উপরে বসে পড়লাম। সিনিয়র বেবি, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সকালে ঘটনা কি তুমি ভুলে গিয়েছো? তোমার সাহস হলো কি করে আমার কোলে বসার? কোলে বসেছি, বেশ করেছি। আপনি আমার বিয়ে করা পর শুধু কোলে নয়, আপনার ঘাড়ে বসারও অধিকার আছে আমার। আর আজ থেকে আমি এই রুমে এই বিছানাতেই থাকবো। ইম্পসিবল! ভুলেও আমার থরের কাছে আসবে না। যেখানে আসো সেইখানেই থাকো। ওমা, বিয়ে করেছি কি বর ছেড়ে দূরে থাকার জন্য? তার উপরে বর যদি হয় জুনিয়র হ্যান্ডসাম, তাহলে তো কোনো কথাই নেই। সিনিয়র বেবি, তুমি নামো তো আমার গোল থেকে। তুমি যেই মুটকির মুটকি, আমার হাড্ডুগুটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সিরিয়াসলি আমি মুটকি? কোনো সন্দেহ আছে? এইটা কি করলে তুমি সিনিয়র বেবি? সরি সরি, আমি আসলে অতি খুশি হয়ে দিয়ে দিয়েছি। আশ্চর্য, মুটকি বলে আবার খুশি হওয়ার কি আছে? আমার কতদিনের ইচ্ছে কেউ আমাকে মুটকি বলবে, আর আমি মুটকি কথাটা শুনে আমার এই কান দুটোকে সার্থক করব। আজ আপনি আমার সেই চাওয়াটা পূর্ণ করেছেন। আমার স্বাস্থ্যের জন্য না সবাই আমাকে শুটকি বলে খেপাতো। এমনকি রাস্তার কুকুরটাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবতো এটা কি মানুষ নাকি হাড্ডির বস্তা। জান, আজকের এই খুশিতে আপনাকে একদিন ট্রিট দিয়ে দেব। তোমার হাতে কি সিনিয়র বেবি? নিশ্চয়ই ড্যাড ডেকে নিয়ে কেলানি দিয়েছে, তাই না? ড্যাড একদম উচিত কাজ করেছে। জি না, আঙ্কেল পুরস্কার স্বরূপ আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকার কথা বলতেই সায়ান ছো মেরে আমার হাত থেকে টাকা নিয়ে গেল। আপনি আমার টাকা নিলেন কেন? এই টাকাটা আঙ্কেলের থেকে আমার প্রথম পাওয়া। আমার কাছে এই 5,000 টাকার মূল্য 5 কোটি টাকার সমান। আপনি আমার টাকা ফেরত দিন বলছি। আমার এখন টাকার প্রয়োজন, তাই নিয়েছি। তোমাকে পরে পরিশোধ করে দেব। আমিও সায়ানের হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। মিস্টার সায়ান, আপনি যদি বাগানের কচু হয়ে থাকেন, আমিও গাছের বাতাবি লেবু। আমার সাথে টক্কর দেওয়ার মতো এত সহজ নয় মিস্টার শ্রেয়াস আপনার সায়ান। আপনার টাকার প্রয়োজন বলতে শুধু তাকিয়ার পেছনে ফালতু টাকা ব্যয় করা, এটা আমি খুব ভালো করেই জানি। আমার টাকা আমি যেভাবে ইচ্ছা যার পেছনে ইচ্ছা ব্যয় করব। এই ব্যাপারে তুমি বলার কে? আমি আপনার বিয়ে করা বউ, আপনার উপরে সম্পূর্ণ অধিকার আছে আমার। এখন থেকে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না, সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মাস শেষে আমি আপনাকে হাত খরচের টাকা দেব। এখান থেকে অনেক টাকা ব্যয় করেছেন, আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সিনিয়র বেবি। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি ভুলে যান কেন আমি একজন শিক্ষিকা? শিক্ষিকারা অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় সেটা খুব ভালো করেই জানে। লুক অ্যাট দ্য ফোন। কিসের ভিডিও এটা? আপনি নিজে চোখেই দেখেন। ছি 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 ছি, এমন একটা নোংরা ভিডিও তোমার করতে একটু বিবেকে বাঁধলো না?
এখনই ডিলিট করে বলছি। নো ওয়ে ডিয়ার, আপনি যদি আমার কথা অনুযায়ী না চলেন এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। তো মিস্টার জুনিয়র, একবার ভেবে দেখুন তো, আপনার এই লজ্জাজনক ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, আপনার নাম, যশ, খ্যাতি, ক্যারিয়ার, এমনকি আপনার লেখিকা গার্লফ্রেন্ডও হাতছাড়া হয়ে যাবে। নাও ইয়োর চয়েস, আমার কথা অনুযায়ী চলবেন নাকি ভিডিও ভাইরাল করব? গতকাল রাতে আমার ট্রাউজার খুঁজে পাচ্ছিলাম না, তাই লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। লুঙ্গিতে আমার দুর্বলতা রয়েছে, আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিয়েছো। তুমি মোটেও ঠিক করেনি সিনিয়র বেবি। রাতে আমার লাগেজ নিতে এসে দেখি যে আপনার লুঙ্গি আকাশে উঠে গেছে। আমিও ভাবলাম আপনার মতো ঘাড় তেরাকে সোজা করতে এর থেকে ভালো কোনো অস্ত্র আর নেই। ব্যাস ভিডিও করে নিলাম। কিন্তু আপনি তো আমার কথা অনুযায়ী চলবেন না, তার চেয়ে বরং ভিডিওটা আমি ভাইরাল করেই দিই। অনেক লাইক কমেন্ট শেয়ার হবে, আপনার ভিডিও ভাইরাল করে আমিও ভাইরাল হয়ে যাব। এক মাসে কিন্তু শীত যায় না, আমারও সময় আসবে, তখন আমি তোমাকে ঠিক দেখে নেব। উপস জুনিয়র, বিশ্বাস করো আমিও চাই তুমি আমাকে দেখো। আমি তো তোমাকে দেখতে বারণ করিনি, তাই না? দেখো না, কলেজে পড়ে দেখো। খুব মজা লাগছে তোমার, তাই না? অবশ্যই, কি করব বলো, সোজা আঙ্গুলে যখন ঘি না ওঠে তখন আঙ্গুল তো বাঁকা করতেই হয়। সায়নের সাথে এভাবে মজা আর খুনছুটিতেই কেটে যায় এক সপ্তাহ। বিয়ে উপলক্ষে স্কুল থেকে এক সপ্তাহে ছুটি নিয়েছিলাম। আজ থেকে আবার স্কুলে জয়েন করতে হবে। আমি তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। সায়নকে অনেকবার ডাকলাম কিন্তু উঠল না। আমি জানি সায়ন জেগে জেগে ঘুমানোর ভান করছে যাতে নামাজ পড়তে না হয়। সায়ান খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সিনেমাতে দেখতাম গাড়ি নিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকার স্মৃতি শক্তি সব হারিয়ে যেত। কিন্তু তোমার কি অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুমি কি দিলের কথা ভুলে গিয়েছো? এখন থেকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন দেখি তুমি মসজিদে চলে গেছো। আর আমার কথার অবাধ্য হলে জানোই তো কি করব। বেশি কিছু করব না বেবি, শুধু ভিডিওটা না ভাইরাল হয়ে যাবে। যাচ্ছি তো সিনিয়র বেবি, এত পেয়ারা দাও কেন? সোজা করে বললেই তো পারো। আমি রুমটা গুছিয়ে কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করছে। আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং টু বেবি। তুমি কিচেনে কেন আম্মু? আমি রান্না করতাম। তুই তো এই এক সপ্তাহ রান্না করছিস মা, আজ থেকে আবার তোর স্কুলে জয়েন করতে হবে। এখন রান্না করে আবার দিনভর বকবক করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে তোর। আমার তো তেমন ক্লাস নিতে হয় না, কিন্তু তোর তো অনেকগুলো ক্লাস নিতে হয়, তাই ভাবলাম আমি রান্নাটা করি, তুই বরং ছুটির দিনে রান্না করিস। ঠিক আছে আম্মু। আমি নাস্তা সেরে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে মিনহাজ স্যারের সাথে দেখা হয়ে গেল। আরে কুয়াশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আমার আর ভালো থাকা কই হলো, বাদ দাও আমার কথা। তোমার সংসার জীবন কেমন চলছে? আপনাকে তো বলা হয়েছিল, আসলেন না কেন বিয়েতে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে দেখার সাহস আমার ছিল না কুয়াশা। মানে কি স্যার, কে আপনার ভালোবাসার মানুষ? মিনহাজ স্যার আমার কথার উত্তর না দিয়ে বলল, কুয়াশা চল আমরা ক্যান্টিনে গিয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ক্লাস শুরু হওয়ার এখনো দেরি আছে। ঠিক আছে স্যার চলুন। আমরা ক্যান্টিনে গিয়ে বসলাম। বেশ বড় ক্যান্টিন এইটা, অনেক মানুষের আনাগোনা হয় এখানে। কুয়াশা কি খাবে বলো, খালি মুখে তো আর গল্প জমে না। আমি মাত্রই নাস্তা সেরে এসেছি, এখন কিছুই খাবো না। খাবো না বললে তো হবে না, কিছু একটা খাও। ঠিক আছে, কফি খাওয়াই যায়। আমরা দুজনেই কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ টেবিলের অপর সাইডে পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ও এখানে, তাও আবার এই অবস্থায়। আমরা দুজনেই কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ টেবিলের অপর সাইডে পরিচিত একটা মুখ দেখেই থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ও এখানে, তাও আবার এই অবস্থায়। টেবিলের অপর সাইডে আর কেউ নয়, স্বয়ং তাকিয়া বসে রয়েছে। শুধু তাকিয়া নয়, তার সাথে একটা ছেলেও বসে রয়েছে। দুজনে এমনভাবে চিপকে রয়েছে যেন তারা স্বামী স্ত্রী। কিছুদিন আগে সামিরা আমাকে দেখিয়েছিল তাকিয়ার ছবি, যার কারণে আমার চিনতে অসুবিধা হয়নি যে এটাই সেই তাকিয়া। তার মানে আমার সন্দেহ ঠিকই ছিল। তাকিয়া সুইসাইড করার মিথ্যা নাটক করে সায়নের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে, আর সায়ন সেটা বুঝতে পারেনি। আম্মু ঠিকই বলেছিল,
সায়নটা বড্ড অবুঝ। বয়সের দিক থেকে পরিপক্ক হয়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। আমিও ঝটপট কয়েকটা পিক তুলে নিলাম আমার জুনিয়র বরের লেখিকা গার্লফ্রেন্ডের। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি যতটুকু জানি তাকিয়া একজন বড়লোক বাবার মেয়ে। ওর তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয়। তারপরও তাকিয়া সায়নের থেকে কেন মিথ্যা কথা বলে টাকা নেয়? কি এমন কারণ থাকতে পারে? এ কি কুয়াশা, কফি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এই যে খাচ্ছি তো। তোমাকে কোনো কারণে চিন্তিত লাগছে। কি হয়েছে কুয়াশা? আমাকে বন্ধু মনে করে বলতে পারো। কিছু না স্যার, আজকে নবম শ্রেণীতে আমার জাবেদের ক্লাস নিতে হবে। বাসা থেকেও প্রিপারেশন নিয়ে আসিনি, তাই ভাবছিলাম ঠিকমতো পারবো তো ক্লাস নিতে। তুমি বরং এখন বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নাও। আমার এখনই ক্লাস শুরু হবে। আসছি আমি, বাই। ঠিক আছে স্যার। মিঠান স্যারের সাথে কথা বলতে বলতে টেবিলের অপর সাইডে কখন যে ফাঁকা হয়ে গেছে বুঝতেই পারিনি। ও শিট! সাপুরে বিন বাজানোর আগেই সাপ হাতছাড়া হয়ে গেল। কোনো ব্যাপার না, গর্ত খুঁড়ে কিভাবে সাপ বের করতে হয় এই কুয়াশার খুব ভালো করেই জানা আছে। ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করতে গিয়ে শুনি মিনহাজ স্যার বিল পরিশোধ করে গিয়েছে। আচ্ছা আঙ্কেল, 4 নম্বর টেবিলে যারা বসেছিল আপনি কি তাদেরকে চেনেন? আমি তো খেয়ালই করিনি মা। আচ্ছা 2 মিনিট অপেক্ষা করো, আমি সিসি ক্যামেরা চেক করে বলছি। ঠিক আছে আঙ্কেল। মা, এই মেয়েটার নাম তাকিয়া, আর সাথে ওর হাজব্যান্ড রিয়ান। কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছে। তাকিয়ার বাবা আমার পরিচিত, আমিও উপস্থিত ছিলাম ওদের বিয়েতে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসে চলে আসলাম, কিন্তু মনোযোগ দিতে পারছি না। তাকে আর ব্যাপারটা আমার মস্তিষ্কে গেঁথে গেছে। আমি ভেবেছিলাম সাধারণ সাপ হবে, কিন্তু এখন তো দেখছি সাক্ষাৎ কালনাগিনী। তাজা একটা বর থাকতেও আমার ভোলা ভালা জুনিয়র বরের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যাপার কেমন এক ফুলদম মালি টাইপের হয়ে গেল। তাকে আর ব্যাপারটা নিয়ে ছক করছিলাম। এরই মধ্যে স্টুডেন্টরা বলে উঠল, ম্যাম, আমরা জাবেদা ডেবিট ক্রেডিট হিসাবটা কিভাবে নির্ণয় করব বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। হিসাব 5 প্রকার, এটা নিশ্চিত তোমরা জানো? জি ম্যাম। 5 প্রকার হিসাব হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এর মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে দায় মালিকানা সত্ত্ব আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। যেমন একটা উদাহরণ দিই। নগদ 10,000 টাকা দিয়ে একটা আলমারি ক্রয় করা হলো। এইখানে আলমারি ক্রয় করার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য আলমারি হিসেব ডেবিট, আর নগদ অর্থ কমে যাওয়ার জন্য নগদার হিসেব ক্রেডিট। অন্যদিকে উদাহরণ দিই আরেকটা। কামালের নিকট নগদে বিক্রয় 5,000 টাকা। এখানে নগদে বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে জাবেদা হবে নগদ টাকা বৃদ্ধির কারণে নগদান হিসেব ডেবিট, অপরদিকে আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। এই একই নিয়মে সব জাবেদা করতে হবে। আগে বুঝতে হবে কোন হিসাবটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি ম্যাম, পারবো আমরা। লাঞ্চের পর আরও 2টা ক্লাস শেষ করে আমি আম্মুর বাসায় ফিরে এলাম। রুমে এসে দেখি সায়ন ল্যাপটপ নিয়ে কাজ করছে। সায়ন, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসো তো, খুব ক্লান্ত লাগছে। একটু তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। আমাকে বলছো? আমার কি দ্বিতীয় বর আছে যে তাকে বলবো? আমি নিজেই কখনো জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাই না, আর তোমাকে আমি শরবত করে এনে খাওয়াবো? হাউ পানি! সায়ন, তোমাকে কিছু দেখানোর আছে আমার। আমার কিছু দেখা লাগবে না সিনিয়র বেবি। তোমার কিছু দেখানোর মানেই আমার মান সম্মান নিয়ে টানাটানি করা। তার থেকে বরং আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। এই তো বইয়ের বাধ্য গুলুমুলু বর একটা। গাল টেনে দিয়ে বললাম, এই একদম আমার গাল ধরে টানবে না, বিরক্ত লাগে এইটা আমার। আমার সেই ছোটবেলার অভ্যাস, বাচ্চাদের দেখলে গাল টানতে না পারলে ভালো লাগে না। এটাকে আদর করা বলে, বুঝলে?
দরকার নেই আমার এমন আদরের। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। ফ্রেশ হয়ে এসে দেখি সায়ন সত্যি সত্যিই শরবত নিয়ে এসেছে। এই নাও তোমার শরবত। এখন আবার মুখে তুলে খাইয়ে দিতে বলো না যেন। অবশ্য তুমি চাইলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তুমি ভেবো না সিনিয়র বেবি, আমি তোমাকে ভালোবেসে শরবত করে নিয়ে আসছি। শুধুমাত্র ভিডিওটার জন্য ব্ল্যাকমেলের শিকার হয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে। তোমার মতো কত ঘাটটারা পোলাপাইন এক চুটকিতে সোজা করে দিয়েছি, আর তুমি কি না বাসুরতে আমার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলে। সত্যি সায়ন, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি যার কারণে আমার গলায় ছুরি ধরেছিলে, তোমার সেই লেখিকা গার্লফ্রেন্ড যে বিবাহিত, তুমি কি জানো? তাকে আর বিয়ের কথা জানার পরে সায়নের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষণ করা গেল না। আমি তো ভেবেছিলাম হয়তো গার্লফ্রেন্ডের বিয়ের সংবাদে বেচারা কান্নাকাটি করে রুমের মধ্যে হাঁটু পানি বানিয়ে দেবে, বাট সেরকম কিছুই হলো না। তুমি কিভাবে জানলে? আর তুমি যে সত্য কথা বলছো তারও তো কোনো প্রুফ নেই। প্রুফ আছে সায়ন, এতটা কাঁচা খেলোয়াড় আমি নই। আমি জানতাম তুমি মুখের কথায় বিশ্বাস করবে না, তাই প্রমাণ সঙ্গে করেই নিয়ে এসেছি। লুক অ্যাট দ্য ফোন। প্রথমত, স্বামী স্ত্রী না হলে কখনো কেউ এভাবে চিপকে থাকবে না। আর দ্বিতীয়ত, এই রেকর্ডটা যা আমি ক্যাশ কাউন্টারের আঙ্কেলের মুখে শুনেছি। দেখো সায়ন, অনেক হয়েছে, আর নয়। তোমাকে আমি বারবার বলেছি তাকিয়া ভালো মেয়ে নয়, ওর থেকে ফিরে এসো প্লিজ। আমি বলছি না আমাকে ভালোবাসার জন্য, স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য। তুমি তাকিয়ার থেকে ফিরে এসো। এসবের কোনো প্রয়োজন নেই আমার, তবুও তুমি তাকিয়ার থেকে ফিরে এসো। এটা শুধু আমার একার নয়, আম্মুরও অনুরোধ। সরি, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না। আমি চাইলেও তাকিয়া আমাকে মুক্তি দেবে না। আমার যে তাকিয়ার কাছে হাত পা বাঁধা রয়েছে। কেন সায়ান? চুপ করে থেকো না সায়ান, আমি কিছু জিজ্ঞেস করছি। আমি বলতে পারবো না সিনিয়র বেবি। চুপ করে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তোমার জন্য প্রতিনিয়ত আম্মু কষ্ট পাচ্ছে। আমি চোখের সামনে আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি প্লিজ বলো সায়ান। এরপর সায়ান যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকে আর সত্য উদ্ঘাটন করতে এসে যে এত বড় একটা সত্যের মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। আজ থেকে 8 বছর আগের ঘটনা। আমি তখন নতুন নতুন ড্রাইভিং শিখেছি। ডিসেম্বরে আমার পরীক্ষা শেষ করে আমরা ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে গ্রামে ঘুরতে যাই। আমার দাদুর বাড়ি। আমাদের ফ্রেন্ড সার্কেলে তাকিয়া সহ আরও 2টা মেয়ে ছিল। গ্রামের পরিবেশে আসলেই ভিন্ন। আমরা শহরের চার দেয়ালে বন্দি থেকে সেই ভিন্নতা অনুভব করতে পারি না। গ্রামে ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দ, দূর থেকে মক্তব্যের বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠে ঘুম ভেঙে যায়। শহরের মতো গ্রামে ঝর্ণা নেই, আছে পুকুর। সেখানে মুক্ত হাঁসের মতো সাঁতরে বেড়ানো যায়। গ্রামে বিদ্যুতের আনাগোনা নেই, আছে আকাশ ভরা জ্যোৎস্না। আর রান্না করার কথা না বললেই নয়। এখানে মাটির উনুনে রান্না করা হয়, যার স্বাদ শহরে গ্যাসের চুলায় রান্না করা খাবারের স্বাদকে হার মানিয়ে দেয়। এইভাবে মজার মজার খাবার, প্রাচীন পরিবেশ, হাসি ঠাট্টা, মজা, খুনসুটিতে কখন যে গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় বুঝতেই পারিনি। গ্রামে সাধারণত ঘোল পাওয়া যায়, যা অনেকটা নেশা জাতীয়। গ্রাম থেকে ফেরার পথে আমরা সবাই মজা ছলে ঘোল খাই, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুল প্রতিনিয়ত করে করে খাচ্ছে আমাকে। দিন শেষে আমার মনে হয় আমি অপরাধী। আমার অপরাধের কোনো ক্ষমা নেই। এতটুকু বলেই সায়ান গ্লাসে রাখা শরবত খেয়ে নিল। আমি স্পষ্ট বুঝতে পারছি সায়ানের কণ্ঠ কেঁপে উঠছে। তারপর কি হলো? তুমি কি এমন করলে তার জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে আছো? খুন। মানে কি? মানে আমি খুন করেছি। হ্যাঁ, আমি একটা খুনি। আমার জন্য 2টা বার শেষ হয়ে গেছে। আর সেই খুনের ঘটনা থামাচাপা দিতেই তাকে আমাকে ব্ল্যাকমেল করে, আমার থেকে টাকা নেয়। সায়ান প্লিজ হেয়ালি করো না, বলো তাড়াতাড়ি কি হয়েছিল। খোল খাওয়ার কারণে আমার মধ্যে অনেকটা নেশা প্রভাবিত হয়। শহরের মধ্যে প্রবেশ করতেই ফ্রেন্ড সার্কেলে সবাই যার যার গন্তব্যস্থলে নেমে যায়। আর তাকিয়ার বাসা আমার বাসা কাছাকাছি হওয়ায় তাকিয়া থেকে যায়। গাড়ি চলছিল আপন গতিতে। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে, চোখ মুখ ঝাপসা হয়ে আসে। অতিরিক্ত ঘোল খাওয়ার প্রভাবে এক সময় জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমার এইটুকু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি বেসামালভাবে গাড়ি ড্রাইভ করছিলাম। আর হুট করে কালো রঙের একটা গাড়ি আমার গাড়ির সামনে চলে আসে। এরপর কি হয়েছিল আমি জানি না। জ্ঞান ফেরার পর তাকে আমাকে বলেছিল
আমার জন্য নাকি ওই গাড়িতে থাকা দুটো প্রাণ শেষ হয়ে গেছিল। ঘটনার আকস্মিকতায় আমি অনেকটা ঘাবড়ে যাই। তাকিয়া বারবার পুলিশকে সবটা বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি তাকিয়াকে হাত জোর করে বলি ও যেন বিষয়টা ধামাচাপা দিয়ে রাখে, না হলে আমার কেরিয়ার শেষ হয়ে যেত। মম ড্যাড মানসিকভাবে খুবই আঘাত পেত, কিন্তু তাকিয়া শর্ত দেয় ওকে ওর চাওয়া অনুযায়ী টাকা দিতে হবে। আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার শর্তে রাজি হয়ে যাই, যার ফলস্বরূপ তাকিয়ার বলা মাত্র ওর অ্যাকাউন্টে আমার টাকা ট্রান্সফার করতে হয়। সায়নের কথা শুনে আমি যেন পাথর হয়ে গিয়েছি। আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে সায়নের কথা অনুযায়ী সেদিন ট্রাকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি। স্বয়ং সায়নের কারণেই আমার আব্বু আম্মুর মৃত্যু হয়েছে। হ্যাঁ, সায়ন আমার বাবা মায়ের খুনি, আর আমি কি না আমার বাবা মায়ের খুনির সাথেই সংসার পেতে বসেছি। হঠাৎ করে কেমন যেন অস্বস্তি হয়ে উঠল, মাথা ঘুরে উঠল। আমি পড়ে যেতেই সায়ন আমাকে ধরে ফেলে। সিনিয়র বেবি, কি হলো তোমার? তুই স্পর্শ করবি না আমাকে, তুই একটা খুনি। কি বলছো কি তুমি? সেদিন তোর ফুর্তি করার জন্য অ্যাক্সিডেন্ট আর কারো নয়, স্বয়ং আমাদের গাড়িতে হয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমার বাবা মা বেঁচে ফেরেনি। সরি ফর এভরিথিং। সরি বললেই সব কিছুর সমাধান হয়ে যায় না। আমি তোমাকে ক্ষমা করে দিলেই কি তুই পারবি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে? পারবি বাবা মায়ের থেকে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিতে? বাবা মা মারা যায়, মামির কাছে দিনের রাতে অত্যাচারের শিকার হয়েছি। এমনকি আশ্রিতা ছিলাম বলে বিয়ের আসর ছেড়ে বর চলে গিয়েছিল। পারবি সেই অপমান ফিরিয়ে দিতে? একথা বলতেই সায়ন আমার পা জড়িয়ে ধরল। এ কি, তুই আমার পায়ে হাত দিচ্ছিস কেন? পাছাড় বলছি। আমি তোকে না মানলেও তুই আমার স্বামী। স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়াটা বেমানান দেখায়। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ছি না সিনিয়র বেবি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা বেঁধে নেব, তবুও তুমি আমাকে ক্ষমা করো। তুই যা করেছিস তাতে আদৌ কি তুই ক্ষমার যোগ্য? বলছি তো আমার ভুল হয়ে গেছে। এই ভুলে প্রতিনিয়ত আমি নিজেও শেষ হয়ে যাচ্ছি। কিন্তু তুমি কিভাবে শিওর হলে ওইটা তোমাদেরই গাড়ি ছিল? কারণ কালো গাড়িতে আমরা ছিলাম, আর দুইজন লোক আমার বাবা মা ছিল। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার, আমাকে একটু একা থাকতে দে। আমাকে এই অবস্থায় দেখে সায়নের মোটেও ভালো লাগছে না, কষ্ট হচ্ছে আমার জন্য। আমার এই অবস্থার জন্য সায়ন নিজেকে দায়ী করছে। ভাবতে লাগলাম কিভাবে সিনিয়র বেবির মন ভালো করা যায়। পরক্ষণেই মনে হলো সিনিয়র বেবি তো বিরিয়ানি খুব পছন্দের, বিরিয়ানি দেখে নিশ্চয়ই একটু মন ভালো হবে। যদিও সিনিয়র বেবির সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই আমার, তবুও একটু তো চেষ্টা করতে পারি মেয়েটার মন ভালো করার। কিন্তু আমি তো রান্না জানা তো দূরের কথা, কখনো কিচেনেও যায়নি। পরক্ষণেই মনে হলো ইউটিউব তো আছেই, ইউটিউব থেকে শিখে রান্না করব। কিন্তু কথায় আছে না, অভাগে যেদিকে যায় সেদিকে জল শুকিয়ে যায়। আমার অবস্থাও এমন হয়েছে। ইউটিউবে ভিডিও প্লে করতে গিয়ে বুঝতে পারলাম কারেন্ট নেই, যার কারণে ভিডিও প্লে হচ্ছে না। কি করব বুঝতে না পেরে মমের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মম বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়? কেন, তুই জানি কি করবি? রান্না করব। সিরিয়াসলি? এত প্রশ্ন করছো কেন? বললে বলো, না বললে নাই। আরে এত রেগে যাচ্ছিস কেন? তোর যে বিরিয়ানি খেতে মন চাইছে আমাকে বলতে পারতি, আমি রান্না করে দিতাম। আমি খাওয়ার জন্য রান্না করছি না। তাহলে কার জন্য রান্না করতে চাচ্ছিস? ওই তাকিয়ার জন্য? না, তোমার একমাত্র সিনিয়র বৌমার জন্য। মানে কি, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ মম, জোর করে বিয়ে দিয়েছো সিনিয়র একটা বেবির সাথে, যে কিনা এই শ্রেয়াস আবরা সায়নকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এখন আবার তার পুরনো কথা মনে করিয়ে দিয়ে মন খারাপ করে দিয়েছি। তাই তার মন ভালো করার জন্য আমার এই সূক্ষ্ম প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুই নোট করে নে। ঠিক আছে মম। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সক্ষম হলাম বিরিয়ানি রান্না করতে। একটা প্লেটে বিরিয়ানি, ডিম, সালাদ সাজিয়ে রুমে নিয়ে এলাম। রুমে এসে দেখি সিনিয়র বেবি শুয়ে রয়েছে। সিনিয়র বেবি, আবার কেন এসেছিস? খুব তো কান্নাকাটি করলে, এইবার তো ওঠো। তুই আমার সামনে আসবি না সায়ন। যতবার তুই আমার সামনে আসবি ততবার আমার বাবা মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠবে, আর আমার ততবার মনে হবে আমি একটা খুনির বউ। তুমি আমাকে যা মন চায় বলো, তবু উঠে দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। আমি উঠে সায়নের হাতের দিকে তাকিয়ে সায়নের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম।
মারলে কেন সিনিয়র বেবি? সায়ানের হাতের দিকে তাকাতেই দেখি পুড়ে গেছে। আমি সায়ানকে সাথে সাথে জড়িয়ে ধরলাম। আমি কি তোকে বলেছি আমার জন্য হাত পুড়িয়ে বিরিয়ানি রান্না করতে? হাতের কি অবস্থা করেছিস, ফোসকা পড়ে যাবে তো। তুই একটু দাঁড়া, আমি মলম নিয়ে আসছি। মলমের কোনো প্রয়োজন নেই, তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করলাম। কই একটু মিষ্টি মিষ্টি কথা বলবে? তা নয়তো তিলে ঠাস ঠাস করে চর বসিয়ে। এই জন্য কথায় বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি তো তোকে চুরি করতে বলিনি, তুই আগ বাড়িয়ে চুরি করতে গিয়েছিস কেন? তোমার মুখে তুই তুকারি শুনতে বেমানান লাগে, প্লিজ তুই করে বলো না। ওমা, এ দেখি ভূতের মুখে রাম রাম। তুই তুকারি বলা কে শুরু করেছিল শুনি? ভুলে গেছিস বাসরাতের কথা? চেনা না জানা না অপরিচিত একটা মেয়ের সাথে অভদ্রের মতো তুই তুকারি করেছিলি। বারবার বাসরাতে কথা কেন তোলো? তাকিয়ার ব্যাপারে তো সবটাই বললাম। ও হয়তো ভেবেছিল আমার বিয়ে হলে ওকে ওর প্রয়োজন অনুযায়ী টাকা দিব না, যার কারণে ও সুইসাইডের মিথ্যা নাটক করেছিল। আর সব মিলিয়ে আমার মাথায় আগুন জ্বলছিল, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তার মানে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড নয়? না, ও আমার ক্লাসমেট ছিল। ওর মতো ঠকবাজ অর্থলোভী মেয়ে কখনোই আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। আমার প্রথম প্রেম, ভালো লাগা, ভালোবাসা সাইফাতুল মুনতাহা। যদিও আমি জানি না সে আমার সিনিয়র না জুনিয়র, কালো না ফর্সা, লম্বা না খাটো। ইনফ্যাক্ট তার সাথে আমার কখনো কথাও হয়নি। তাকে না দেখেই ভালোবেসেছি। যদিও তার মতো এত বড় একজন লেখিকা আমার মতো সাধারণ ছেলেকে ভালোবাসবে না, তবুও তার অসাধারণ প্রতিভা, তার ব্যক্তিত্ব, তার আচরণ ব্যবহার আমাকে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আমি জানি সব ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি আমিও দূর থেকে তাকে ভালোবেসে যাব। তাহলে তুমি যে বলেছিলে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড, এমনকি আম্মুও বলেছিল। তাকিয়া সব জায়গাতে ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিত, এমনকি আমাকেও বাধ্য করেছিল ওকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে। আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছি। আর দুই দিন ধরে তাকিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। ওর ফোন বন্ধ। এখন এত কথা না বলে ঝটপট বিরিয়ানি খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির স্বাদ পাবে না। তুমি খেয়েছো? খাওয়ার সময় আর পেলাম কই? তাছাড়া তুমি যে কথা সাথে থাপ্পড় খাইয়েছ, এমনিতে পেট ভরে গেছে। আপাতত 1 সপ্তাহ না খেলেও চলবে। আমি তো তোমার বাবা মাকে ইচ্ছে করে মারিনি। আর আমি শিওর জানিও না আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি সবটাই সাজানো নাটক। কারণ আমি নেশার ঘরে ডুবেছিলাম। তাকে আমাকে যেভাবে বলেছিল আমি সেইভাবে বিশ্বাস করে নিয়েছিলাম। সরি, আসলে আমি সত্যিটা না জেনে না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল আমার বাবা মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্ট হয়নি, তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর আমার ধারণাটাই সত্যি হয়েছে। সেদিন তোমার গাড়িতে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। আমার মনে হয় তাকিয়া তোমাকে ঘোলের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়েছিল, কারণ ঘোল খেলে এতটাও নেশা হয় না। এর পেছনে নিশ্চিত তাকিয়ার কোনো হাত রয়েছে, আর যেখানে তুমি শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহার হয়েছ। কিছুক্ষণ আগেই তো বললে আমি তোমার বাবা মায়ের খুনি, আর এখন বলছো আমি কিছু করিনি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? বিয়ের একদিন আগে আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এতদিন ফোন সার্ভিসিংয়ে ছিল। আজ যখন ফোন পুনরায় চালু করলাম তখন এই মেসেজগুলো দেখে বুঝতে পেরেছি আমার বাবা মায়ের খুন মেসেজের অপর পাশের ব্যক্তি করেছে, আর যার সাথে তাকিয়াও জড়িত রয়েছে। দেখো, বিয়ের দিনের মেসেজ লেখা। তোমাকে আমি কিছুতেই অন্যের হাতে দিব না টিয়া পাখি। তোমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছি, সেই পরিশ্রম কিছুতেই ব্যর্থ হতে পারে না। বিয়ের রাতের মেসেজ। আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না বিয়েটা আটকাতে। আমি চেয়েছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার পর সবাই যখন তোমার দিকে আঙুল তুলবে, ঠিক তখন আমি ভালো মানুষ সেজে তোমার সামনে যাব, তোমাকে বিয়ে করে আমার করে নিব। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে কোথার থেকে যেন ওই বুড়ি তার কচি ছেলে নিয়ে উদয় হলো, আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে। তুমি হয়তো এতক্ষণে বাসরে মগ্ন হয়ে গেছো। বিশ্বাস করো পাখি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার ওই জুনিয়র বরকে ঠিক সেইভাবে মৃত্যুই দেই যেইভাবে তোমার বাবা মাকে দিয়েছিলাম। আরে বাহ,
এ তো দেখছি তোমার সাইকো প্রেমিক। প্রেমিকার জন্য বাবা মাকে খুন, ভাবা যায়? কত ভালোবাসে তোমাকে। এ কি সিনিয়র বেবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। দেখো, যা হবার তা তো হয়েই গিয়েছে। আমরা এখন চাইলেও আঙ্কেল আন্টিকে ফিরে নিয়ে আসতে পারবো না, কিন্তু আঙ্কেল আন্টির খুঁড়িকে বের করে ঠিক কঠিন শাস্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না সিনিয়র বেবি, আমি আছি তোমার সাথে। আর তাকিয়ার সাথেও আমার অনেক বোঝাপড়া বাকি আছে। এখন ঝটপট চোখের পানি মুছে তাড়াতাড়ি খেয়ে নাও তো। তুমিও তো খাওনি, আর হাতের যা অবস্থা করেছো মনে হয় না হাত দিয়ে খেতে পারবে। হ্যাঁ করো, আমি খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে সায়ানের কল আসায় সায়ান বাইরে চলে গেল, আর আমি আম্মুর রুমে গিয়ে স্কুলের বিষয়ে আলোচনা করতে লাগলাম। রাতে ঘুমাতে এসে দেখলাম সায়ান সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিয়ের পরের দিন থেকে আমি সায়ান একই রুমে থাকলেও একই বিছানায় থাকি না। আমি বিছানায় থাকি আর সায়ান সোফাতে। কিন্তু এখন হালকা হালকা শীত শুরু হয়েছে। সায়ানের সোফায় ঘুমানো বেশ কষ্টকর হয়ে যাবে, তাই সায়ানকে বললাম, সায়ান তুমি বিছানায় এসে পড়ো, আমি বরং সামিরার কাছে বা অন্য কোনো রুমে ঘুমিয়ে পড়বো। এত বড় একটা বিছানা থাকতে তুমি অন্য রুমে কেন যাবে সিনিয়র বেবি? তুমি যদি চাও আমরা বেশ শেয়ার করতে পারি। আইশো, ইয়া, ফ্রিতে সার্কাস দেখতে হবে না তো? একদমই না। আজকে ট্রাউজার পরেছি, তো সার্কাস দেখানোর কোনো চান্সই নেই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আগামীকাল আমার ফ্রিল্যান্স ক্লাস আছে। আমি বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নিই, তারপর ঘুমাতে যাব। ঠিক আছে, গুড নাইট সিনিয়র বেবি। এই দাঁড়িয়ে যাও। আবার কি হলো সিনিয়র বেবি? তুমি যে শুতে যাচ্ছ, মশারিটা কে টাঙাবে? এতদিন তো তুমি টাঙিয়েছো, তাহলে আজ প্রশ্ন উঠছে কেন? এতদিন আমি বিছানায় একা ছিলাম, তাই মশারিও আমি টাঙিয়েছি। আজকে থেকে যেহেতু তুমিও থাকবে, তাই সপ্তাহে 4 দিন আমি মশারি টাঙাবো, আর বাকি 3 দিন তুমি টাঙাবে। সো তাড়াতাড়ি মশারি টাঙিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনো সাইফাতুল মুনতাহা নামটা না শুনি। বিয়ে হয়েছে, এখন নজর ঠিক করতে শেখো প্রিয়। আমি নজর ঠিক করব, আর তুমি ওই সাইকোটার সাথে ইটিস পিটিস করবে, তাই তো? হোয়াট ডু ইউ মিন বাই ইটিস ফিটিস? ওই সাইকোকে তো আমি ঠিক খুঁজে বের করবো। আমার থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে, আমাকে এতিম বানিয়ে নিয়েছে, এত সহজে ওকে আমি ছেড়ে দেবো ভাবছো? কখনোই না। সবে মাত্র ফ্রিল্যান্সিং বইতে চোখ বুলিয়েছি, হঠাৎ মেসেজের টুং শব্দে ধ্যান ভেঙে গেল। সেই সাইকোর নাম্বার থেকে একটা মেসেজ আর একটা ছবি এসেছে। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেসেজে লেখা ছিল, টিয়া পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার জন্য আবারও লাল শাড়ি পরতে হবে। তোমার আর আমার মাঝে কোনো থার্ড পারসনকে আমি অ্যালাউ করব না। তোমার ওই জুনিয়র বরকেও ঠিক ওই ছবিটার মতো হাল করব। হা 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 হা। ফোনের স্ক্রিনে ছবিটা শো করার সাথে সাথেই এক পলক ছবির দিকে তাকিয়ে আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে যাই। আমার সবেমাত্র চোখ লেগে আসছিল, হঠাৎ সিনিয়র বেবি চিৎকারে তড়িঘড়ি করে উঠে দেখি সিনিয়র বেবি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এত রাতে মমকেও ডাকা ঠিক হবে না ভেবে নিজেই সিনিয়র বেবির কাছে গেলাম। সিনিয়র বেবি, কি হলো তোমার? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলে, হঠাৎ কি হয়ে গেল? আমি সিনিয়র বেবির মুখে পানি ছিটা দিতে দিতে ভাবতে লাগলাম, সিনেমায় দেখতাম নায়িকারা প্রেগনেন্ট হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। ও মাই গড, তার মানে কি সিনিয়র বেবি প্রেগনেন্ট হয়ে গেল? আমার এমন আকাশ কুসুম ভাবনার মধ্যে সিনিয়র বেবির জ্ঞান ফিরল। সিনিয়র বেবি, ঠিক আছো তুমি? কি হয়েছিল তোমার? হঠাৎ করে জ্ঞান হারলে কেন? কাটা কাটা হাত সায়ান। কিসের কাটা হাত আর কোথায়? ওই সাইকো, ওই সাইকো একটা কাটা হাতের ছবি পাঠিয়েছে। আর ওই কাটা হাত আর কারো নয়, স্বয়ং আমার আম্মুর। আম্মুর অনামিকা আঙ্গুলে যে আংটিটা দেখছো, এইটা এইটা আমার জমানো টাকা দিয়ে আম্মু আব্বুর বিবাহ বার্ষিকীতে আম্মুকে আমি গিফট করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমরা যেদিন ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখন আম্মু এই আংটিটা পরেছিল। এরপর আর কিছু বলতে পারলাম না। বলার আগেই ওই সাইকোর নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে মিহি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। হয়তো লোকটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে, যাতে আমি চিনতে না পারি। টিয়া পাখি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কাটা হাতটা আমার শাশুড়ি মানে তোমার আম্মুর। বিশ্বাস করো পাখি, আমি তোমার আব্বু আম্মুকে মারতে চাইনি, কিন্তু কি করতাম বলো? ওদেরকে বারবার বোঝানোর পরেও তারা বুঝতে চায়নি।
তারা তো তোমাকে আমার হাতে দিতে চায়নি, তাই তো তাদেরকে করুণ পরিস্থিতির শিকার হতে হলো। খুব শীঘ্রই তোমার ওই জুনিয়র বরের ও এমন অবস্থা হবে, তোমার আর আমার মাঝে যে আসবে তার ঠিক ওই অবস্থাই হবে। কে আপনি? কাপুরুষের মতো লুকিয়ে রয়েছেন কেন? সাহস থাকলে সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন। আমিও আপনার সাহস দেখতে চাই। উপস পাখি, তোমার সেই রাগ জেদ ঠিক আগের মতোই রয়ে গেছে। আসবো তো পাখি, খুব শীঘ্রই তোমার সামনে আসবো, তবে বিয়ের শেরওয়ানি মাথায় পাগড়ি পরে। কিন্তু তার আগে তোমার জুনিয়র বরকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে তো। তোর সেই চাওয়া কখনোই পূরণ হবে না। সায়ানের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে তাকিয়ে দেখ। ট্রাস্ট মি, আমি তো চোখ তুলে নিয়ে লুডো খেলবো। হা 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 হা, আমি তো ভয় পেয়েছি পাখি। জুনিয়র বরের প্রতি এত ভালোবাসা, ও মাগো টুরু লাভ। এটুকু বলেই টুট টুট শব্দ করে কল কেটে গেল। সিনিয়র বেবি, কি ব্যাপার বলো তো? আমাকে ভালো টালো বেশি হলে নাকি? আমাকে মারার কথা বলতে এত হাইপার হয়ে গেল যে? সায়ানের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সিনিয়র বেবি, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? মমকে ডেকে দিব? তার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সিনিয়র বেবিকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় বিলি কেটে দিতে শুরু করলাম। কুয়াশা বাচ্চাদের মতো আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে রইল। নিজে থেকে 2 বছরের জুনিয়র ছেলের বুকেই তার পরম শান্তির জায়গা, একমাত্র আশ্রয়স্থল মনে হচ্ছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে সায়ানের সাথে আমার সম্পর্ক একটু স্বাভাবিক হয়েছে। সায়ান সবসময় চায় আমাকে হাসি খুশি দেখতে, আমাকে হুটহাট ফুচকা বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দিতে। আমিও চাইছি অন্য 5টা দাম্পতির মতো স্বাভাবিকভাবেই সংসার করতে। কিন্তু যতবারই সায়ানের সাথে স্বাভাবিক হতে চাই, ততবারই সায়ানকে হারানোর ভয় জেগে বসে। ওই সাইকোটাকে এই 2 মাসে 1000 বার চেষ্টা করেছি খোঁজার, কিন্তু ফলাফল শূন্য। খুবই চতুর একটা লোক ওই সাইকোটা, যে নাম্বার দিয়ে ফোন করে মেসেজ করে সেই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা না, যার কারণে লোকেশনও ট্রেস করা যাচ্ছে না। তবুও আমি সায়ান চেষ্টা করেছি খুব শীঘ্রই সাইকোটার পর্ব শেষ করে আমাদের অপূর্ণ ভালোবাসার পূর্ণটা দেওয়ার। হ্যাঁ, সায়ান আর আমি দুজনকে এই 2 মাসে ভালোবেসে ফেলেছি। একে অপরের প্রতি কেয়ারিং, মজা, খুনসুটি, ঝগড়ার মাঝে কখন যে দুজনকে ভালোবেসে ফেলেছি কেউই বুঝতে পারছি না। কিন্তু কোনো এক অজানা কারণে কেউ কাউকে আমাদের ভালোবাসার কথা জানাতে পারছি না। ডিসেম্বর মাসে শুরু হয়েছে, সেই সাথে শুরু হয়েছে আমার স্কুলে পরীক্ষা। আজ আমার পরীক্ষার হলে ডিউটি রয়েছে। আম্মুর একটু শরীর খারাপ থাকার কারণে আমি ফজরের নামাজ শেষ করেই কিচেনে চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য। অবশ্য সামিরাও এসেছে আমাকে রান্নার কাজে হেল্প করার জন্য। কারোর মুখে কোনো কথা নেই, দুজনেই দুজনের মতো কাজ করছি। নীরবতা ভেঙে সামিরা বলল, আপু একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই এম ইন লাভ আপু। হোয়াট? এইটুকু বয়সী লাভ? তো কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা এতটুকু বয়সে আমার অন্তের মন হরণ করে নিল? মিনহাজ স্যার। হ্যাভ ইউ গন ম্যাড? মিনহাজ স্যার আর তোমার বয়সের পার্থক্য জানো? ভালোবাসা কখনো বয়স দেখে হয় না আপু। ভাইয়াও তো তোমার থেকে 2 বছরের জুনিয়র, কিন্তু আমি তোমার চোখে ভাইয়ার জন্য অসীম ভালোবাসা দেখেছি। আমার সাথে তোমার তুলনা করছো কেন সামিরা? মিনহাজ স্যার তোমার টিচার হয়, তুমি কিভাবে পারলে ছাত্রী হয়ে টিচারের প্রেমে পড়তে? তাছাড়া আম্মু কখনো এই সম্পর্ক মেনে নেবে না। এমনকি স্কুলে শাশুড়ি, জামাই, বৌমা ব্যাপারটি কেমন দৃষ্টিকটু দেখায়। আম্মু তো কিছুদিন পরেই অবসরে চলে যাবে। আমারও এসএসসি পরীক্ষা শেষ হলে আমি ওই স্কুল থেকে চলে আসব। তখন তো আমাদের টিচার স্টুডেন্টের সম্পর্ক থাকবে না। আমি তো তোমার কাছে এতদিন কিছুই চাইনি। প্লিজ আপু, আমার এই চাওয়াটুকু পূরণ করো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। লাভ ইউ আপু। লাভ ইউ টু। রান্নার পর্ব শেষ করে সকাল সকাল নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় সায়ান এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাপারটা আমি এনজয় করলেও সায়ানকে বুঝতে না দিয়ে গরম চোখে বললাম, সায়ান কি শুরু করেছ? দেখছো তো রেডি হচ্ছি। ইদানিং তোমার না খুব সাহস বেড়ে গেছে। আমি যে তোমার সিনিয়র, এটা কি তুমি ভুলে গিয়েছো? সিনিয়র হও বা জুনিয়র হও, তুমি আমার বিয়ে করাবো, আমার অধিকার আছে তোমাকে হাক করার। আমি আমার বউকে হাক করছি, অন্য কাউকে তো করিনি।
কি আর করবো বলো, ঘরে এত সুন্দরী বউ দেখলে শুধু আদর করতে মন চায়। অবশ্য তুমি যদি চাও সাইফাতুল মুনতাহাকে পটিয়ে তার সাথে বাকি কথাটুকু আর সম্পূর্ণ করতে পারলাম না। তার আগে কুয়াশা আমার গাল চেপে ধরে বলল, আর একবার যদি তোমার মুখে সাইফাতুল মুনতাহা নামটা শুনেছি, তোমার ঠ্যাং ভেঙে রুমে বসিয়ে রাখবো, বলে দিলাম। তাহলে ভালোবাসি কথাটা বলে দাও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো সিনিয়র বেবি? আমি কোনো রেসপন্স না করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু খাতার ফর্মালিটি পূরণ করার জন্য 9:45-এই সময় খাতা দিয়ে দেওয়া হয়েছে। যথারীতি 10টা থেকে 1টা পর্যন্ত ডিউটি শেষ করে অনেক ক্লান্ত থাকায় ক্যান্টিনে চলে গেলাম। কিন্তু ক্যান্টিনে গিয়ে এতদিন পরে আবার তাকিয়ার দেখা পাবো ভাবিনি। আর আশ্চর্য করা বিষয় হলো, তাকিয়ার সাথে একটা হুডি পরার লোক রয়েছে। যদিও এখন ডিসেম্বর মাস, তবুও শীতের তেমন তীব্রতা নেই। সারাক্ষণ হুডি পরে চোখ মুখ ঢেকে রাখার মতো শীত এখনো আসেনি। তাহলে কি এই হুডি পরা লোকটা কোনোভাবে নিজেকে আড়াল করতে চাইছে? আমি ভাবতে লাগলাম, এই লোকটাই সেই সাইকো নয় তো, যাকে আমি দীর্ঘ 2 মাস ধরে খুঁজছি। কি হতে পারে এই সাইকোট লোকটা? সালমান, কি হচ্ছে? কি শুরু করেছো? আমাকে রান্না করতে দেবে নাকি গরম খুন্তির ছেঁকা দিব? তোমার যা ইচ্ছা তাই করো, তবু আজ তোমাকে ছাড়ছি না আমি। আর কত বালাই বালাই করবে আমার থেকে? মম কি বলেছে শোনোনি? তার চাকরি জীবন থেকে অবসরের পেছনে এখন একজন খেলার সাথে প্রয়োজন। এই মুহূর্তে তার নাতি নাতনি লাগবে। আমি কিন্তু আজ তোমার কোনো অজুহাতই শুনবো না। এতদিন তোমার কাছাকাছি গেলেই ওই সাইকোটার অজুহাত দিয়েছো, কিন্তু এখন তো ওই সাইকোটা 14 শিখের ভাত খাচ্ছে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় সিনিয়র বেবি। তুমি শিক্ষিকা না হয়ে গোয়েন্দা হলে ভালো হতো, 1-2তে সব কেস সলভ করে দিতে পারতে। সেদিন তোমার বুদ্ধির জন্যই ওই সাইকোটা সহ তাকিয়ে আজ জেলের ভাত খাচ্ছে। সেদিন ক্যান্টিনে তাকিয়ার সাথে ওই হুডি পরার লোক দেখে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে এই সেই সাইকো লোকটা। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি দেখে আমার সন্দেহ গাঢ় হয়। আমি আর একটু এগিয়ে গিয়ে শুনতে পেলাম তাকে ওই হুডি পরা লোকটাকে বলছে, আসলে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, দিনের পর দিন আমাকে ব্যবহার করে এসেছো। শুধুমাত্র তোমার কথায় আমি সেদিনের সায়ানের ঘোলের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওকে জোর করে খাইয়েছিলাম। ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট না হওয়ার পরেও দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে হাজার হাজার টাকা নিয়ে তোমাকে দিয়েছি। দেখো, আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, তুমি বললেই আমি এক্ষুনি রিয়ানকে ডিভোর্স দিয়ে দিব। তারপর আমরা দুজন নতুন করে সংসার শুরু করব। হা 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 হা, পাগল হয়ে গেছো তুমি। তুমি ভেবেছো আমি এত কিছু করেছি তোমাকে বিয়ে করার জন্য? নো ডেয়ার, আমার কাছে তুমি শুধু একটা দাবার গুটি ছিলে আমার ভালোবাসার কাছে পৌঁছানোর জন্য। এখন শুধু ওই জুনিয়রকে শেষ করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। আমি থাকতে কখনোই তোমার চাওয়া পূরণ হবে না। তুমি কি ভেবেছো এই তাকিয়ার সাথে ছলনা করে পার পেয়ে যাবে? তুমি আমার না মানে আর কারোই না। তুমি এতদিন যে যে অপকর্ম করেছো, কুয়াশার বাবা মাকে মেরেছো, এর সব প্রমাণ আমার কাছে আছে। আমি এক্ষুনি সেসব প্রমাণ পুলিশের হাতে তুলে দেব। আপনাদের আর কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না ম্যাডাম, আমরা নিজেরাই আপনাদেরকে নিতে চলে এসেছি। পুলিশ থেকে তাকিয়া আর ওই হুডি পরার লোকটা চমকে উঠে বলল, আপনারা এখানে? জি, আমরা এতক্ষণ আপনাদের সমস্ত কথা আমরা শুনেছি, তাই আলাদা করে কোনো প্রমাণের প্রয়োজন নেই। এবার চলুন আমাদের শ্বশুর বাড়ি। পুলিশ তাকিয়া আর ওই সাইকোকে নিয়ে যাবে সেই মুহূর্তে আমি বললাম, দাঁড়ান অফিসার, আমিও দেখতে চাই কে আমার সাইকো প্রেমিক, যে কিনা আমার জন্য আমার বাবা মার খুন পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। আপনি কে? আমি কুয়াশা, আমি আপনাদের ইনফর্ম করেছিলাম এখানে আসার জন্য। ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ভিডিও ক্লিপটা আমাদের দেওয়ার জন্য। ইটস ওকে, আপনারা বরং আমার একতরফা সাইকো প্রেমিকের হুডিটা একটু তুলে দিন, আমার অনেক দিনের ইচ্ছে তাকে দেখার। তারপর একজন পুলিশ অফিসার ওই সাইকোটার হুডি সরাতেই পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, মিনহাজ স্যার আপনি? হ্যাঁ কুয়াশা, আমি। বিশ্বাস করো কুয়াশা, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি।
অন্য কোনো স্বার্থ ছিল না আমার। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমার বিয়েতে উপস্থিত ছিলেন না, কেন সেই দিন বলেছিলেন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেওয়ার সাহস আমার ছিল না। ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আর আপনি এইভাবে আমার বিশ্বাসের প্রতিদান দিলেন। অফিসার, এক্ষুনি আমার সামনে থেকে এই দুইজনকে নিয়ে যান, না হলে আমি এদেরকে খুন করে বসবো। বলার সাথে সাথে তাকিয়ে এসে আমার পা জড়িয়ে ধরলো। তাকে কি করছো? পা ছাড়ো বলছি, না হলে কিন্তু আমি তোমাকে লাথি মেরে ফেলে দেবো। তোমার যা ইচ্ছে করো, তবুও আমাকে পুলিশে দিও না প্লিজ। আমি যা করেছি এই মিনহাজের কথা অনুযায়ী করেছি। 2023 সালের বইমেলায় আমার বই প্রকাশিত হবে। প্লিজ কুয়াশা, আমার কেরিয়ার গড়ার আগেই তুমি ভেঙে দিও না। তুমি তো নিজে একটা নোংরা মানসিকতার মেয়ে। তোমার লেখা বই পড়ে মানুষ আর কি শিখবে? তোমার ওই ন্যাকা কাটায় আমাকে তুমি ভুলাতে পারবে না। যাও, তোমার যোগ্য স্থানে চলে যাও। সময় বহমান, সময় তার আপন গতিতে বইতে থাকে। দেখতে দেখতে 2022 সাল বিদায় নিয়ে 2023 সাল চলে আসলো। আজকে বাসার সবাই অনেক এক্সাইটেড। তারা আজ তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহার দেখা পাবে। সবার জন্য টানটান উত্তেজনা, কখন তারা বই মেলায় পৌঁছাবে। সিনিয়র বেবি হলো তোমার, একটু তাড়াতাড়ি করো। খুব তাড়া দেখছি তোমার, মনে হচ্ছে বই মেলায় বই আনতে না বউ আনতে যাচ্ছ। মিথ্যা বলবো না, এক সময় সাইফাতুল মুনতাহা আমার ভালো লাগেছিল। আর কখন? এখন আমার সবটা জুড়ে আমার সিনিয়র বেবি বিরাজ করে। আচ্ছা সায়ান, যদি দেখো সাইফাতুল মুনতাহা তোমার খুব কাছের কেউ, তখন তোমার ফিলিংস কেমন হবে? জানি না, তুমি চলো তো সিনিয়র বেবি, মম ড্যাড সামিরা আমাদের জন্য অপেক্ষা করছে। যাওয়া যাক। বইমেলায় এসেই সবাই অধীর আগ্রহে বসে আছে তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহাকে দেখার জন্য। এরই মধ্যে আমি নিখোঁজ। সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরেও আমার দেখা মিলছে না। সায়নের হঠাৎ করে সাইফাতুল মুনতাহার স্টলের দিকে চোখ পড়তেই দেখতে পেল কালো জামদানি পরা একটা মেয়ে সবাইকে ঘিরে রয়েছে। মেয়েটা হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা পেছনে ফিরতেই সায়ন সহ পরিবারের সবাই চমকে উঠল। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন শুকিয়ে গিয়েছি। খাবারে অরুচি, মাথা ব্যথা, বমি বমি ভাব, সব মিলে সায়নের চিন্তার কোনো শেষই নেই আমাকে নিয়ে। প্রতিদিন আমাকে বলছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি আমার কিছু পরিবর্তন লক্ষ্য করতে পেরে লজ্জায় ডাক্তারের কাছে যেতে চাইছি না। আমার একই কথা, আমি ডাক্তারের কাছে যাব না। এই নিয়ে আমাদের মধ্যে একচোট ঝগড়া হয়ে গিয়েছে। অবশেষে আমাকে হসপিটালে না নিতে পেরে সায়ন বাসায় ডক্টর নিয়ে এসেছে। ডক্টর এসে চেক আপ করার পর সায়নকে বলল, কংগ্রেস মিস্টার সায়ান, আপনি বাবা হতে চলেছেন। আমার যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। আমি অতি খুশিতে সবার সামনে সিনিয়র বেবিকে জড়িয়ে ধরে চুমো দিতে শুরু করলাম। এদিকে ডাক্তার সহ সবাই লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যেতেই সিনিয়র বেবি ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এই পাগল হয়ে গেছো তুমি? সেদিন বইমেলায় সবার সামনে এইভাবে আমাকে জড়িয়ে ধরেছে, ভাবছে আমার মাথা কাটা যাচ্ছিল। আশ্চর্য, তুমি আমার বিয়ে করাবো, জড়িয়ে ধরেছি, চুমো দিয়েছি, এতে আবার লজ্জা বর্গে আছে। ও তো আজ শো করার জন্য, তাই না? তাই বলে যেখানে সেখানে তোমার আদর্শ হকের ডালা খুলে বসবে? সেদিন বইমেলায় কি করেছিলে ভুলে গিয়েছো? না, ভুলিনি। সেদিন সাইফাতুল মুনতাহার স্টলে একটা কালো জামদানি পরা মেয়েকে দেখেছিলাম হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিতে, কিন্তু হঠাৎ করে মেয়েটা পিছনে ফিরতেই আমরা সবাই চমকে উঠেছিলাম, কারণ সাইফাতুল মুনতাহা আর কেউই নয়, স্বয়ং কুয়াশা। আসলেই তোমাকে সাইফাতুল মুনতাহা রূপে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তো লাজ লজ্জা ফুলে সবার সামনে জড়িয়ে ধরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে, তাই তো কাউকে বলিনি যে আমি সাইফাতুল মুনতাহা। তোমরা যখন আমার গল্পের প্রশংসা করতে, ব্যাপারটা আমি বেশ এনজয় করতাম। তখনই মনে মনে ভেবে রেখেছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেবো। তবে আম্মু জানতো ব্যাপারটা, আম্মুর সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু এখন তুমি কোনো প্রকার লেখালেখি করতে পারবে না। লেখালেখি করতে গেলে মাথায় প্রেশার দিতে হবে। আমি তোমাকে নিয়ে বিন্দুমাত্র রিস্ক নিতে যাচ্ছি না। আর এখন থেকে তুমি স্কুলেও যেতে পারবে না। চাকরিটা করছো না তুমি, বাসা থেকে স্কুলে জার্নি করে যাওয়া, সারাদিন স্টুডেন্টদের সাথে ভক ভক করতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার জুনিয়র বর যথেষ্ট টাকা ইনকাম করে, তার ইনকামের টাকা দিয়ে তোমার মতো 4টা বইয়ের ভরণ পোষণ চালাতে পারবে। তাই তোমার চাকরি কোনো প্রয়োজন নেই। কাল থেকে স্কুলে যাচ্ছ না তুমি, এটাই ফাইনাল।
সায়ান, তুমি বাচ্চাদের মতো করছো কেন? সবে মাত্র কনসিভ করেছি, এখনই আমি বাবু সেজে রুমে বসে থাকবো? মনে হচ্ছে পৃথিবীতে এই প্রথম আমি মা হতে চলেছি, আর কোনো মেয়ে মাই হয়নি। কুয়াশার কথা শুনে আমি ওর হাত দুটো ধরে নিজের হাতের মুঠো নিয়ে চুমু দিয়ে বললাম, সিনিয়র বেবি, তুমি নিজেও জানো না আজকে আমি কতটা খুশি হয়েছি। পৃথিবীর একটা ছেলে সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানো? তার প্রথমবারের মতো বাবা হওয়ার সংবাদ শোনা। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানায়। এই অনুভূতি এতটাই আনন্দের যা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না সিনিয়র বেবি, কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। কেন? তোমার শরীরের যে অবস্থা, বেবি ক্যারি করতে পারবে তো? আমি চাই না আমাকে বাবা হওয়ার আনন্দ দিতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক, তাই তো সাবধানে থাকতে হবে। কুয়াশা কিছু বলতে যাবে, তার আগে আম্মু এসে বলল, সায়ন, একটু বাইরে যাও, কুয়াশার সাথে আমার কিছু কথা আছে। আশ্চর্য, আমার বউ আমার বাচ্চা আমাকে তাড়িয়ে দিচ্ছ মম, এইটা কিন্তু আমার সাথে ঘোর অন্যায় হচ্ছে। তুমি যাবে এখান থেকে? যাচ্ছি তো। সায়ান যেতেই আম্মু এসে আমার 2 হাতে 2টা বালা পরিয়ে দিয়ে বলল, আমি বিয়ের পর তোকে বলেছিলাম আমার অবুঝ ছেলেটাকে একটু বোঝদার বানাতে পারলে আমি তোকে কিছু গিফট করব। আমি জানতাম তুই পারবি, তাই তো সেই দিন এই বাড়া জোড়া বানাতে দিয়েছিলাম। আজ তুই এত ভালো একটা খুশি সংবাদ দিলি, তাই আজ তোর জন্য তোর জিনিস তোকে দিয়ে দিলাম। জানিস তো মা, তোর বাবা অনেক খুশি হয়েছে, তাই তো সে দাদু হওয়ার সংবাদ শুনেই বাজার করতে চলে গিয়েছে। আজ নাকি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। সত্যি আঙ্কেল আমাকে মেনে নিয়েছে? হ্যাঁ, কিছুদিন পর নাতি নাতনি আসবে, তার দল ভারী করতে হবে, সেই আশাতেই মেনে নিয়েছি। এই কি কুয়াশা, রান্না করছিস কেন? এত সুখ আমার কপালে সইবে তো আম্মু? পাগলি মেয়ে, এত কান্না করার কি আছে? আমি বলেছিলাম না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট কর, আসছি আমি। ঠিক আছে আম্মু। রাতে খাবার টেবিলে বসে আমার চক্ষু চড়ক কাজ। আঙ্কেল একা হাতে 7টা আইটেম রান্না করেছে আমার জন্য। আমি টেবিলে বসতেই আঙ্কেলের প্লেটে ভাত বেড়ে আমার মুখে এনে লোকমা ভাত দিয়ে বললেন, তুমি না সেদিন বলেছিলে তোমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে, তোমার শ্বশুর শাশুড়ির মাঝে তোমার বাবা মাকে খুঁজে পেতে চাও। বিয়ের পরে মীরার মধ্যে তোমার মাকে খুঁজে পেয়েছো, আর আজ থেকে আমি তোমার বাবা। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে খাইয়ে দিব, যেইভাবে রোজ সামিরাকে খাইয়ে দেই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না আঙ্কেল, আমার আপত্তি থাকবে কেন? এই মেয়ে, তুমি আমার মেয়ে হলে আমি তোমার আঙ্কেল হই কিভাবে, বাবা হই আমি তোমার, বুঝলে মেয়ে? ঠিক আছে বাবা। দেখতে দেখতে কেটে গেল 9 মাস। এই মাসে বাড়ির প্রত্যেকটা সদস্য আমার কেয়ার করেছে। সায়ন প্রতি মাসে আমাকে চেক আপ থেকে শুরু করে খাওয়ানো, গোসল করানো সবটাই করেছে। আমার কেয়ারে বিন্দুমাত্র ত্রুটি রাখতে চায়নি সায়ন। প্রতিদিন অফিস থেকে ফিরেই প্লেট ভর্তি ফলমূল নিয়ে আসে খাওয়ার জন্য। আমার মধ্যেও ইদানিং অনেক পরিবর্তন হয়েছে। হাত পা ফুলে গেছে, চেহারার মধ্যে কেমন যেন ফ্যাকাশে একটা ভাব এসেছে। নিজেকে সবসময় ঢিলাঢালা ম্যাক্সিতে আবৃত করে রাখি। এই তো সেদিন সামিরা মজার ছলে জিজ্ঞেস করছিল, আচ্ছা আপু, আমরা তো পেট ভরে ভাত খেলেই নড়তে চড়তে পারি না, সেইখানে তুমি একটা বেবি কিভাবে ক্যারি করছো? তোমার কষ্ট হচ্ছে না? জানো সামিরা, আমার আম্মু একটা কথা বলতো, গাছের কাঁঠাল নাকি কখনো গাছে ভার হয় না। আজ সেই কথাটার অর্থ বুঝতে পারলাম। অর্থাৎ মায়েদের কাছে সন্তানের ওজনকে ওজনই মনে হয় না, নিমিষেই ক্যারি করা যায়। আজকে আমি বুঝতে পারছি মা ডাক শোনা এতটা সহজ নয়। তবে তোমার ভাইয়া যা করে, মনে হয় প্রেগনেন্ট আমি নয়, বরং সে হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী মেয়েকে জানো, যার একজন কেয়ারিং হাজবেন্ড আছে। আর আমি সেই ভাগ্যবতীদের মধ্যেই একজন, যে কিনা সায়ানের মতো এমন একজন স্বামী পেয়েছি। তোমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক আপু। রাত 2টা বেজে 30 মিনিট। চারিদিকে শুনশান নীরবতা। সায়ান ঘুমিয়ে গিয়েছে। ছেলেটা বড্ড পাগল। এই কয় মাসে আমার চিন্তায় সায়ানের ঘুম হারাম হয়ে গিয়েছে। কত রাত যে আমার পাশে বসে নির্ঘুমে কাটিয়েছে তার ঠিক নেই। সেই সব কথা ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হয়। আমার ঘুম ভেঙে যাওয়ায় হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই গল্পটা পড়ছিলাম। হঠাৎ করেই পেইন ওঠে। এদিকে সায়ানের ঘুমন্ত চেহারা দেখি। সায়নকে না ডেকে দাঁত কামড়ে ব্যথা সহ্য করতে নেই। এক পর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়।
ভোর রাতে আমার ঘুম ভাঙতেই দেখি কুয়াশা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কুয়াশার এই অবস্থা দেখে আমার যেন পাগল পাগল অবস্থা। তাড়াতাড়ি করে কুয়াশাকে হসপিটালে নিয়ে যাই। প্রায় 1 ঘন্টা যাবৎ ওটির সামনে সবাই অপেক্ষা করছি। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর এসে বললেন, কংগ্রেস মিস্টার, আপনি টুইন বেবির বাবা হয়েছেন। বাচ্চারা সুস্থ আছে। আর আমার সিনিয়র বেবি কেমন আছে? মানে? আমার ওয়াইফ কেমন আছে? সরি মিস্টার, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা রোগীকে অনেক দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন। কোনো মতো নিঃশ্বাস চলছে আর কি। গিয়ে দেখা করতে পারেন। আমি কেবিনে প্রবেশ করতে দেখতে পেলাম কুয়াশার মৃতদেহটা বেডে পড়ে রয়েছে। কুয়াশাকে এই অবস্থায় দেখে আমার কলেজে মোচড় দিয়ে উঠল। আমাকে দেখে কুয়াশা কাবা কাবা কণ্ঠে বলল, সায়ন দেখো, তোমার ইচ্ছে পূরণ হয়েছে, আমাদের টুইন মেয়ে হয়েছে। তুমি আমার মেয়েদের দেখে রেখো সায়ন। তোমার সাথে আমার আর পথ চলা হলো না সায়ন, আমাদের ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল। না সিনিয়র বেবি, আমাদের ভালোবাসা এইখানে শেষ নয়। তোমার সাথে আরো বছর বাকি আছে আমার। তোমার কিছুই হবে না সিনিয়র বেবি, আমি কিছু হতে দেবো না তোমার। সায়ন, শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবে? শেষবারের মতো একবার সিনিয়র বেবি বলে ডাক দেবে? তোমার মুখে সিনিয়র বেবি শব্দটা শুনতে যে আমার বড্ড ভালো লাগে। সায়ন আমাকে জড়িয়ে ধরতেই আমার 2 চোখের পাতা এক হয়ে গেল। নিঃশ্বাস চলাচল বন্ধ হয়ে গেল। ডক্টর এসে পালস চেক করে বলল, শি ইজ নো মোর। বাবা বাবা, কি হয়েছে আমার রাজকন্যাদের? তোমার সিনিয়র বেবি মেরেছে আমাদের। সিনিয়র বেবি খুব সাহস বেড়ে গিয়েছে। তোমরা দাদুর কাছে যাও, এক্ষুনি আমি সিনিয়র বেবিকে বকে দিচ্ছি। না, আমাদের সামনে বকা দাও। তোমাদের সামনে বকা দেওয়া যাবে না সোনা, তোমরা দাদুর কাছে যাও, আমি ঠিক সিনিয়র বেবিকে বকে দেব। বাপ বেটি মিলে আমার নামে কি বদনাম দেওয়া হচ্ছে শুনি? সিনিয়র বেবি, তুমি আমার রাজকন্যাদের মেরেছো কেন? তোমার মেয়েরা কি করেছে জানো? বাবা নামাজ পড়তে বসেছে আর তোমার গুণধর মেয়েরা তার পিঠের উপরে উঠে বসে রয়েছে। একেবারে হয়েছে তোমার মতো। বাবা ভালো হলে তার মেয়েরাও ভালো হতো, আর আমার হয়েছে যত জ্বালা। এদিকে 2টা মেয়েকে সামলাতে হবে আর অন্যদিকে তাদের বাবাকেও সামলাতে হবে। এই 5 বছরেও তোমার কোনো পরিবর্তন হলো না সায়ন। সেই আগের মতোই বাচ্চাটাই রয়ে গেছো, অথচ নিজের এখন 2টা বাচ্চার বাপ। উফ! তুই বাচ্চার বাপ হলেও ভালোবাসা কিন্তু আগের মতোই রয়েছে, সারা জীবন এমনই থাকবে। হ্যাঁ, জানা আছে তোমার ভালোবাসার নমুনা। 5 বছর আগে একটা দুঃস্বপ্ন দেখেছিলে, আমি মারা গিয়েছি। 5 বছর আগের একটা দুঃস্বপ্ন, অথচ এখনো সেই স্বপ্নের কথা মনে পড়লে আমাকে হারানোর ভয়ে চোখের পানি ফেলে একাকার করে দাও। তুমি কি ভেবেছিলে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে? জি না মিস্টার, আমাদের ভালোবাসা এখানেই শেষ নয়।